কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম আর বলছিলাম, যদি বউ সাজো গো তোমায় সুন্দর লাগতো গো। চুপি চুপ, আর বলতেই দিল না। ঠাস ঠাস, সাথে সাথে একটা মেয়ে আমার দুই গালে চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ওই মাইয়া মানুষ দেখলে ইফটিজিং করতে মন চায়? আমি মেয়েটির দিকে তাকাতেই ক্রাশ খেয়ে গেলাম, কারণ মেয়েটিকে দেখতে আমার সেই স্বপ্নের রাজকুমারীর মতো দেখতে। আমি মেয়েটির দিকে হা করে তাকিয়ে আছি। কি লুচুরে বাবা, কেমন করে আমার দিকে তাকিয়ে আছে লুচ্চা? কি আমি লুচ্চা? আনয় তো কি? আমার মতো কিউট পিচ্চিরে আপনি লুচ্চা বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন পাঠক পাঠিকারা আমাকে কত বড় অপমান করলো। আহারে পিচ্চি বাবুটা, আহো একটু আদর করি। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এই গানটি গাইছিলাম কানে ইয়ারফোন লাগিয়ে। মেয়েটিকে গানটি দেখিয়ে বললাম, ও সরি, আমাকে ক্ষমা করে দিন। করব না, আগে শাস্তি পেতে হবে। কি শাস্তি? ওই দিকে তাকান। মেয়েটি ওই দিকে তাকাতেই আমি সুন্দর করে মেয়েটির গালে কিস করে দিলাম দৌড়। আর ফিরে দেখলাম মেয়েটি রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে। তাতে আমার কি? হা 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 হা। আহা, প্যারা থেকে বাঁচলাম। কি রাগি মেয়ে রে বাবা। মেয়েটা যদি আমার বউ হতো তাহলে তাকে অনেক আদর করতাম। ওই যেন কি বলে, হ্যাঁ মনে পড়ছে, কিস করতাম। ধুর, সবসময় কিস কথাটা ভুলে যাই কেন বুঝি না। ধ্যাত, এসব আমি কি বলছি? আমার মতো কিউট পিচ্চির পেছনে হাজার মেয়ে লাইন দিয়ে বসে আছে, আর আমি কি না? ওই ধ্যাত, ভালো লাগে না। আর বাহিরে না থেকে সোজা বাসায় এসে কলিং বেল বাজালাম। একটু পর দরজাটা যে খুললো তাকে দেখে তো 420 ভোল্টেজের শক খেলাম, কারণ যেই মেয়েকে আমি রাস্তায় কিস করছিলাম সেই মেয়েটা আমার বাসায়। এই সেমরি, এখানে কি করেন? ওই ছ্যামড়া, তুই এখানে কেন? আমার বাসাতে আমি থাকবো না তো কে থাকবে? মানে? এটা আমার বাসা। তারপর মেয়েটি দরজার সামনে থেকে চলে গেল আর আমি ভিতরে প্রবেশ করলাম। আমি সোজা আমার রুমে আসলাম আর মেয়েটিকে দেখলাম আম্মুর সাথে কথা বলছে। কিছু সময় পর আম্মু রুমে আসলো আর তানবীর, উপরতলায় নতুন ভাড়াটে আসছে, যা একটু সাহায্য করো ওনাদের। কি? যা বলছি তাই কর। আচ্ছা। তারপর আম্মু রুম থেকে চলে গেল আর আমি উপরে গেলাম। এ মা, এত জিনিসপত্র আমি একা করব নাকি? না গো বাবু, আমি আছি না। তুমি একা কাজ করতে যাবে কেন? কে কে? আমি গো, আমি তোমার বউ। আমি পিছনে ফিরে দেখি সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসছে। ওই মেয়ে, আমি আপনাকে বিয়ে করলাম কবে, আর আপনি আমার বই বা হলেন কবে থেকে? হয় নাই, তবে খুব জলদি তোমার বউ হব। বললেই হলো আমি আপনাকে বিয়ে করব না। কি বললি তুই? আবার বল তো দেখি। আরে আরে, কি করছেন? কলার ছাড়ুন আমার। কি বললি তুই? আমাকে বিয়ে করবি না? আগে আমার কলারটা ছাড়ুন, কেউ দেখে ফেললে মান সম্মান সব যাবে। না, ছাড়বো না। আগে বল আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? খারাপ মানে? দেখতে তো একদম পেতনির মতো লাগে। কি? আমি পেতনি? আপনি পেতনি না, আপনি একটা। কথাটা শেষ করার আগেই মেয়েটি আমার মুখ বন্ধ করে দিল। আমার ঠোঁটে কিস করতে লাগলো। মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করতেই আমার ঠোঁট কামড়ে দিচ্ছে। বাধ্য হয়ে থাকতে হলো। প্রায় 12 মিনিট পর আমার ঠোঁট ছেড়ে দিল মেয়েটি। আমি মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমার সাথে কি হয়ে গেল এটা? মেয়েটা করলো কি? আমার এই মাসুম ঠোঁটের কি অবস্থাই না করছে। রক্ত বের হচ্ছে ঠোঁট থেকে। আহ, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এখন বলো আমাকে বিয়ে করবে কি না? কখনো না। মেয়েটির ডাকে হুঁশ ফিরল। তুই করবি না তো তোর বাপ করবে বিয়ে। তাহলে আমার বাবাকেই বিয়ে করো গিয়ে। ওই চুপ, একটা কথাও বলবি না। তোকে আমি পরে দেখছি, এখন ওইগুলো পরিষ্কার কর। আমি একা করব নাকি? তো কে করবে? কেন, আপনি কাজ করবেন না? না, আমি কাজ করব না। এখন থেকে সব কাজ তুই করবি। আমি কেন করব আপনার কাজ? কারণ তুই আমার বর, তাই করতে হবে। শখ কত, পারবো না। কি বললি তুই? কাজ করবি না? করছি তো,
মারেন কেন? তারপর কাজ করতে শুরু করলাম। ডাইনি, রাক্ষসী, সাতচুন্নি, কটকটি রানী, মেয়েটাকে বললাম মনে মনে, আমার মতো সরল সোজা একটা ছেলেকে পেয়ে তাকে দিয়ে এত কাজ করাচ্ছে। সব জিনিসপত্র ঠিক করে দিলাম। এতে এত কাজ আমি জিন্দেগিতে করি নাই, যা এই মেয়ে আমাকে দিয়ে করালো। অনেক ক্লান্ত লাগছে। এখন সোফায় বসে পড়লাম হেলান দিয়ে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। আমি ওই ডাইনির দিকে তাকালাম। ডাইনিটা চোখ রাগিয়ে আমাকে খুলতে বলল। কি আর করার, যাই খুলে দেই। দরজাটা খুলতেই দেখি মধ্যবয়সের একটা লোক দাঁড়িয়ে আছে, সাথে একটা মহিলা আর পিচ্চি একটা মেয়ে। কিছু না বলে ভিতরে আসলো। ওনাদের দেখেই ডাইনিটা দৌড়ে এসে মহিলা ও ওই লোকটিকে জড়িয়ে ধরলো। আব্বু, আব্বু সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। এত দেরি করলে কেন আসতে? ও, তাহলে এনারা ডাইনিটার মা বাবা? তাহলে ওই পিচ্চিটি হয়তো ওনাদের মেয়ে, মানে ডাইনির ছোট বোন। আর বলো না মা, রাস্তায় এত ট্রাফিক, কি বলবো। চলো, রেস্ট করবে। কিন্তু এই ছেলেটা কে রে মা? তোমাদের জামাই। আরে আব্বে, এই মেয়েটা কি পাগল নাকি? কি বলছে? আল্লাহ, আমাকে তুমি উঠাইয়া নাও। আর পারছি না থাকতে। আমাকে কার ভিতরে ফাঁসাইয়া দিলা তুমি? এখন কি হবে? এই মেয়ে তো দেখছি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে। আমি ওই ডাইনিকে বিয়ে করব না। আমাকে ফাঁসাচ্ছে মেয়েটা। আল্লাহ সইবে না, এই বলে দিলাম। কি, তুই বিয়ে করলি কবে? অবন্তী, তুমি এগুলো কি বলছো? কি বলছো তোমরা? বিয়ে করতে যাবো কেন? তাহলে তুই যে বললি। তোমাদের জামাই বলছি। ভুল কি বললাম? শোনো, আমি ওকে বিয়ে করব। মেয়েটা দেখছি আমাকে শেষ করে দিবে। আল্লাহ, আর বুঝি মান সম্মান থাকলো না। আমার সম্মান সব ফ্লোরে মিশে গেল। বিল্ডিং তো তাই মাটি নাই, সিমেন্টের সাথে সব সম্মান মিশে গেল। এখন আব্বু আম্মুকে মুখ দেখাবো কি করে? ডাইনিটির মা বাবা আর কিছু বলল না, তারা ঘরে চলে গেল। তবে বলতে হবে, ডাইনির নামটা কিন্তু জোস, অনেক সুন্দর। আমার মনের মতো নাম, অবন্তী। ওই, আপনি এটা কি করলেন? কি করছি? আপনার আব্বু আম্মুকে কি বললেন তখন? মনে হয় কিছুই জানেন না, এমন ভাব করছে। তুমি আমার বর, তাই বলছি। আমি আপনার বর কবে থেকে হলাম? হও নাই, কিন্তু খুব জলদি হবে। আচ্ছা, এদিকে আসো একটু। আমি কেন যাব? আপনি আসেন। এখানে আসতে বলছি। অবন্তীর এইরকম রাগ দেখে পিচিটা ভয় দৌড় দিল। বুঝলাম না এই ডাইনিকে সবাই এত ভয় পায় কেন। ওর মা বাবাও ওকে কিছু বলল না। কি কেলেঙ্কারি না করলো তখন, তাও কিছু বলল না। গুন্ডা নাকি মেয়েটা? ওই রকমই তো ভাবসাব করে থাকে হয়তোবা। আমি ওর রাগী চেহারা দেখে ভয়ে এক দৌড় দিলাম, সোজা অবন্তীর কাছে চলে আসলাম। আমাকে এইভাবে দৌড়ে আসতে দেখে সে কি হাসি, যেন হাসির ঝর্ণা বয়ে চলছে। মুখ তো ঝরে পড়ছে হাসিতে। অবন্তী ডাইনির কাছে যেতেই আমাকে টান দিয়ে সোফায় বসালো। তারপর আমার কোলে এসে বসলো ডাইনিটা। কিছু বলতেও পারছি না, বললেই চড় মারে শুধু। বাবু, তোমাকে একটা কিস করি। তোমার ঠোঁট না অনেক সুন্দর, দেখলেই খেতে মন চায়। এই না, একদম না। একটাই তো বাবু, প্লিজ শুধু একবার কিস করব। কাভি নেহি, এ নেহি হো সকতি। চুপ, ভালো করে বলছি আর ভাব নেওয়া শুরু করছিস। হ্যাঁ, আমি গালে হাত দিয়ে চুপ করে বসে আছি। সরি বাবু, অনেক জোরে লেগেছে। হুম। আচ্ছা আসো, তোমাকে আদর করে দেই। এই বলে আমার দুই গালে দুটো কিস করলো। তারপর আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল অবন্তী। অনেকক্ষণ কিস করার পর ছাড়লো। বাবু, তোমার গার্লফ্রেন্ড আছে? আমি অবন্তীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলে মেয়েটা? এত সময় ধরে কিস করে এখন বলছে গার্লফ্রেন্ড আছে কি না? না মানে জানি নাই, আর থাকলেও ব্রেকআপ করে দিবে। ওকে শোনা, তুমি শুধুই আমার, আর কারো না। যে আমাদের মাঝে আসার চেষ্টা করবে তাকে খুন করব। আমাকে জড়িয়ে ধরলো। তারপর আরো কিছু সময় ওখানে থাকলাম। রাতে খাবার খেয়ে রুমে বসে গেম খেলছি, তখন কে জানি আমার রুমে ঢুকলো। মনে হলো আমি চারদিকে দেখলাম, কিন্তু কাউকে পেলাম না। তাই আবার মনোযোগ দিয়ে গেম খেলতে লাগলাম। অনেক রাত হয়েছে, তাই ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, অনেক নরম আর তুলতুলে।
আমার কপালে ঘাম ছুটতে লাগলো। এত রাতে কে হতে পারে? আর আমি তো রুমের দরজা বন্ধ করে দিছিলাম। অনেক ভয় লাগছে। আমি আস্তে করে চোখ খুলতেই অবাক হয়ে তাকিয়ে আছি। দেখি একটা মেয়ে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় হারিয়ে যাবে ওর জিনিস এমন করে। আমি একটু নড়তে পারছি না। মেয়ের সামনে আসা চুলগুলো সরিয়ে দিতেই হার্ট অ্যাটাক করবার মতো হয়ে গেলাম। কারণ আমার বুকে যে শুয়ে আছে সে আর কেউ না, সে হচ্ছে অবন্তী। আমি অবন্তীর দিকে হা হয়ে তাকিয়ে আছি। চাঁদের আলো এসে অবন্তীর মুখের উপরে পড়ছে। তাতে করে অবন্তীকে অনেক মায়াবী লাগছে। নিজেকে আর সামলাতে পারলাম না। নিজের অজান্তেই অবন্তীর কপালে কিস করলাম। আমার ছোঁয়ায় অবন্তী একটু কেঁপে উঠল। হঠাৎই মনটা পড়ে গেল, এই মেয়ে আমার রুমে আসলো কিভাবে? আমাদের কেউ একসাথে দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আর দেরি না করে অবন্তীকে ডাক দিলাম, ওই অবন্তী, অবন্তী। না, কোনো কাজ হলো না। অনেক ডাকার পরেও উঠছিল না দেখে বাধ্য হয়ে অবন্তীকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার জন্য অবন্তীর ঘুমটা ভেঙে গেল। অবন্তী চোখ রাগিয়ে আমার দিকে তাকালো। মনে হয় আমি বিশাল বড় কোনো ভুল করে ফেলছি। এরপর অবন্তী যা করলো, ওই আপনি আমার ঠোঁট কি পাইছেন? যখন খুশি কিস করেন। চুপ, ওইটা আমার সম্পত্তি, আমার যা মন চায় করব, তোমার কি তাতে? আপনি কিন্তু ঠিক করছেন না। আমি আম্মুকে বলে দেব। তাই বাবু? তা কি বলবে শুনি? বলবো আপনি আমাকে কি। কি হলো বাবু, বলো কি বলবে? না, কিছু না। আপনি যান এখান থেকে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আল্লাহ বাঁচাও আমাকে এই ডাইনির হাত থেকে। বাবু, তুমি যাই করো না কেন, তোমাকে আমি ছাড়ছি না। কি করলে ছাড়বেন আমাকে? তোমাকে কেন ছাড়বো? আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। নয় হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। যদি না করো তাহলে আমি সুইসাইড করব আর তোমাকে ফাঁসিয়ে দিয়ে যাব। কি ডেঞ্জারাস মেয়ে বাবা! এখন কি করব আমি? আল্লাহ বাঁচাও আমাকে তুমি এই ডাইনির হাত থেকে। কি ভাবছো? তুমি যদি আমাকে না ভালোবাসো আমি সত্যিই মরে যাব। এই এই কি করছেন? কান্না করছেন কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কি দেখতে খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি বলছি আমি আপনাকে ভালোবাসি না? সত্যি তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। আপনাকে যেদিন প্রথম দেখছি সেই দিন থেকে ভালোবাসি। কুত্তা, তাহলে আমাকে বলিস নাই কেন? বলেই মারতে লাগলো। আরে আরে কি করছেন? লাগছে তো? লাগুক, আরো বেশি করে লাগুক। আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে না? আমি অবন্তীর হাত ধরে এক টান দিতেই অবন্তী আমার বুকের উপর পড়ল। অবন্তীকে নিচে ফেলে আমি অবন্তীর উপরে উঠলাম আর অবন্তী 2 হাত চেপে ধরলাম। ওই ফাজিল, আমাকে ছাড় বলছি। আপনাকে ছাড়ি আর আপনি আমাকে মারেন। মারবো না, ছাড়। সত্যি বলছেন তো? হুম। অবন্তীকে ছেড়ে দিলাম। ও মা, এই তো দেখে আগের থেকেও বেশি রেগে গেল। আমাকে আরো বেশি করে মারতে লাগলো। আর না পেরে অবন্তীকে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম, জড়িয়ে ধরলাম অবন্তীকে। ওই আপনি এমন কেন? মারেন কেন আমাকে? ওই কুত্তা, তুই না আমাকে ভালোবাসিস, তাহলে আপনি করে বলছিস কেন? ও আগে বলবেন তো। শালা হনুমান কুত্তা, তুই আবার বলছিস আপনি? তুমি করে বল। আচ্ছা বাবা, সরি, তুমি করেই বলবো। বল আমাকে ভালোবাসিস। আমি তোমাকে ভালোবাসি। এই তো আমার কলিজা। লাভ ইউ টু সোনা। এখন যান, কেউ দেখে ফেলবে। না, যাব না। আজ আমি তোমার বুকে ঘুমাবো। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। না, কিছুই হবে না। আমি খুব ভোরে উঠে চলে যাব। কিন্তু ওই কুত্তা, তোকে বলছি না ভোর হলে চলে যাব? যা, বিছানায় যা বলছি। কিছু করার নাই। আমি গিয়ে শুয়ে পড়লাম। তখন অবন্তী এসে আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমাকে জড়িয়ে ধরো। এই বলে অবন্তীকে জড়িয়ে ধরলাম। বাবু, শক্ত করে ধরো না। তারপর অবন্তীকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী নাই। সারা ঘর ভালো করে দেখলাম, কোথাও নাই। হয়তো চলে গেছে। আমিও আর কিছু না বলে আবার শুয়ে পড়লাম। 8টার দিকে উঠে গোসল করে নিলাম। তারপর আপু খাবার দাও। আজ খাবার নাই তো।
মানে খাবার নাই মানে? খুব সোজা, তুই কাল কলিকে কি বলছিস? কই কি বলছি? কিছু তো বলি নাই। তাই তুই কিছুই বলিস নাই? না তো আপু। তাই নাকি? কলিকে কাল প্রপোজ করিসনি? আর আপু আপু আর বলো না, শুনে ফেললে বিপদে পড়ে যাব। কেন বলবো না? আর কিসের বিপদে পড়বি তুই? ও তুমি বুঝবে না। আপু এইদিকে একটু আসো। তুই আই যেতে পারবো না। আচ্ছা আপু, তোমার ওই বান্ধবী মিথ্যা বলছে, আমি কিছু বলি নাই। ওই বলছে আমাকে লাভ করে। আপুর কানে কানে বললাম। এই কথা কানে কানে বলতে হবে নাকি? আর ওই আমাকে মিথ্যা বললো কেন? ও তুমি বুঝবে না। আর বিশ্বাস না হলে আবিরকে জিজ্ঞেস করতে পারো, ওই ছিল আমার সাথে। আচ্ছা মানলাম কলি তোকে প্রপোজ করেছে, আর তুই কি বলছিস কলিকে? বলছি না বলবো না, এইগুলো শুনে ফেললে সমস্যা হবে। কি সমস্যা হবার কথা বলছেন? হঠাৎ অবন্তী এসে পড়লো আর উপরের কথাটা বলল। অবন্তীকে দেখে আমার গলা শুকিয়ে যাচ্ছে। যার ভয় পাচ্ছিলাম সেই এসে হাজির। কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার বেলাতেও তাই হলো। আল্লাহ আমাকে রক্ষা করো। কি হলো? কি সমস্যা হবে? আর বলো না, তুমি ওই ছেলেটা কি যে হয় মাঝে মাঝে কিছুই বুঝি না। তারপর সব ঘটনা অবন্তীকে বলল আপু। এই যা আপু, আমার তো মনেই ছিল না আজ সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা। ও শিট, 9টা বেজে গেছে। আচ্ছা আপু বাই, অনেক দেরি হয়ে গেল। আরে নীলাই তো আমাকে বললো না তোরা আজ ঘুরতে যাবি। বলবে কি করে? আমরা তো রাতে কথা বলছি। আচ্ছা আপু যাই তাহলে। এই দাঁড়ান, কোথায় আসছেন আপনি? বললাম না বন্ধুদের সাথে ঘুরতে যাব। ও তাহলে আমি যাব। এই না, আমরা কোনো মেয়েকে নিব না। আপু, আপনার ভাই অমন কেন? আমি এখানে নতুন আসছি, ঠিক মতো কিছু চিনি না, আর কেউ নাইও এখানে। তাই বলছিলাম ওনার সাথে গেলে একটু ঘোরাও হবে আর শহরটাও দেখা হবে। আর উনি নেবে না বলছেন। এই তুমি কান্না করো না, ওই অন্তিকে তোর সাথে নিয়ে যা। কিন্তু আপু তুমি তো জানো ও মেয়ে মানুষ। চুপ, আর কোনো কথা না, যা ওকে সাথে নিয়ে যা। আচ্ছা ধন্যবাদ আপু, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। ওগো আপু, তুমি এটা কি করলে? আজ আমি শেষ আপু। না না, তুমি আপু না, তুমিও ওই পেতনিকে সাপোর্ট করলা। এখন আমার কি হবে? একটু পর অবন্তী আসলো। বাহ, এ তো মানুষ না, যেন স্বর্গের রূপসরী। একদম পরীর মতো লাগছে। যদিও পরী দেখার ভাগ্য হয় নাই জীবনে। চলেন। চলেন। আপু বাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। এইগুলো কি অলক্ষণী কথা বলিস? তোর আবার কি হবে? না কিছু না। অতপর বের হলাম ঘুরতে। বাড়ির বাইরে আসা মাত্রই অবন্তী বলল, কান ধরে উদ্ভস করো। কি? পারবো না আমি। তুই কি কান ধরবি না লোক ডাকবো? লোক ডাকবেন মানে? এখন যদি কান না ধরো, আমি লোক ডেকে বলবো তুমি আমাকে ইফটিজিং করছো। আমি তোমাকে ইফটিজিং করছি? করো নাই, কিন্তু এখন যদি কান ধরে উদ্ভস না করো, তাহলে লোক ডেকে বলবো, তখন মজা বুঝবা গণপিটুনি কাকে বলে আর কয় প্রকার। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাই না? তাহলে কলিকে প্রপোজ করার সময় মনে ছিল না এটা? ঠিক না? আচ্ছা, ভুল হয়ে গেছে। হুম, এটা বললে তো চলবে না। ভুল করছো, তার শাস্তি তো পেতেই হবে। কান ধরো, এখন 100 বার উদ্বোস করবা। কি? এতবার? পারবো না। আচ্ছা 10 বার দেই। না, 100 বারই দিতে হবে, কিচ্ছু করার নাই। কিছু করার নাই, সব মান সম্মান শেষ হয়ে গেল। পাঠক পাঠিকা, আপনারা একটু পিছনের দিকে তাকান, আমার শরম করে। আপনাদের সামনে কি আর করা যায়? কান ধরে উঠবস করতে লাগলাম। 25 বার দেওয়ার পর অবন্তী থামতে বলল। চাক বাঁচলাম। আমার কোমর আজ শেষ। কি ব্যথা গো, হাল্লা গো। তুমি কাকে দিছো আমার জীবনে? এই মেয়ের মতো গার্লফ্রেন্ড আর কারো ছেলের কপালে যেন না পড়ে। চলো ঘুরতে যাব। পারবো না আমি। কি বললা? না মানে তখন বললাম না আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব। তো সমস্যা কি? আমিও যাব তোমাদের সাথে। না মানে? কি না মানে? আমিও যাব, আর তুমি যদি না নাও তাহলে রাস্তার লোক ডেকে তোমাকে গণপিটুনি খাওয়াবো, তখন বুঝবে কেমন লাগে। আমি কি বলেছি নেব না? চলো। কি গুন্ডি মেরে ভাই, সব সময় ভয় দেখায়। না জানি কপালে আরো কি আছে।
আল্লাহই ভালো জানে। যাই হোক, অবন্তীকে সাথে নিলাম। একটু পর সব বন্ধুরা একসাথে হলাম, সব বলতে নিলয় আর আবির। কি কি অবস্থা সবার? ভালো। পরিচয় হ। ও অবন্তী আর আর আমি তানভীরের গার্লফ্রেন্ড। ও কি কি? আপনার আবার কি হলো? না কিছু না। চল। কোথায় যাব? আরে আমাদের না ঘুরতে যাওয়ার কথা? কথা ছিল, এখন আমরা যাব না। কি বলিস? তাহলে আমরা যাব না ঘুরতে? না যাব না, কিন্তু তুই যাবি। ওই তোর মাথার তার ছিঁড়ছে? ঠিক করিস। আমি কি একা ঘুরবো নাকি? একা কোথায়, ভাবি আছে না তোর সাথে? আরে আমার কথাটা তো শোন। যা, চলে গেল। ওদের আবার কি হলো কিছুই বুঝলাম না। হঠাৎ না যাওয়ার কারণ কি ওদের? যাই হোক না কেন, সব কি বলতে হবে নাকি? আর আমি এই সিনে একদম কাঁচা, তাই পারি না। কি ভাবছো? ওরা এইভাবে চলে গেল কেন? বললোই তো ওনারা ঘুরতে যাবে না। হুম আচ্ছা চলো আমরা ঘুরবো। হুম তারপর আমি আর অবন্তী মিলে ঘুরতে লাগলাম। সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। দুপুরে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিছি। বাড়িতে আসার পর অনেক বকা শুনতে হবে, কারণ আজ সারাদিন বাড়ি ফিরি নাই। কিন্তু অবন্তী আমার সাথে ছিল, যার জন্য বেঁচে গেছি। রাতে খাবার খেয়ে রুমে বসে স্টাডি করছি। এমন সময় অবন্তী রুমে আসলো। আর কি করছো বাবু? বই পড়ছি। ও কিছু বলবে? হুম এটা বলেই আমার কাছে আসলো আর কোলের উপর বসলো। কি ভারী রে বাবা। তুমি এত ভারী কেন? কি বললে তুমি? না কিছু না। বাবু তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দাও তো। কি? কখনো না। প্লিজ বাবু দাও না। না আমি জানি তুমি ফেসবুক কি করবে, তাই দেব না। কি করব আমি? আমি অনেক গল্পে পড়েছি যে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের কাছ থেকে ফেসবুক পাসওয়ার্ড নেয় আর নিয়ে ফেসবুকের 12টা বাজিয়ে ফেলে। আমি কি পাগল? আমার কতগুলো সুন্দর সুন্দর মেয়ে ফ্রেন্ড আছে, আমি তোমাকে দেই আর তুমি তাদের ব্লক করো, তাই না? বাহ, আমার জানের দেখে অনেক বুদ্ধি। হুম বাবু আমি তো গল্পের নায়িকা না যে তোমার ফেসবুকে 12টা বাজাবো। ভাবার বিষয়। লক্ষ্মীটি, আমি কিচ্ছু করব না তো, দাও না। আচ্ছা, তারপর ফেসবুক পাসওয়ার্ড অবন্তীকে দিয়ে দিলাম। মুয়া। এটা কি হলো? কিছু না, তুমি বই পড়ো, আমি যাই। আর একটু থাকো এখানে। আম্মুকে না বলে আসছি, চিন্তা করবে। বাই। তারপর অবন্তী রুম থেকে বের হয়ে গেল আর আমিও আর বই পড়লাম না। বই পড়া বাদ দিয়ে ফোন টিপতে লাগলাম। ফ্যান দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। তারপর নিচে আসলাম, দেখি আমার আব্বু আম্মু বসে আছে ডাইনিং রুমে। আমি তাদের সালাম যাব। এক পায়ে গিয়ে দেখ তোর পা থাকে কিনা। কি মুশকিল? কিসের মুশকিল, যা তোর বউ নিয়ে আয়। আজব, আমি বউ পাবো কোথায়? এরপর আম্মু যা বলল সেই কথা শুনে আমার বাংলা ছবির মতো পাহাড় পর্বত, নদী নালা খাল বিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আরে পাঠক পাঠিকারা, এরপর আম্মু কিছু বলে নাই। হ্যাঁ বলতে নিছিল, কিন্তু আমি আম্মুকে কিছু বলতে না দিয়েই রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসি ঘরে। কি ভালো করি নাই? জানি আমি ভালো করছি। যাই হোক, রুমে এসে রেডি হলাম। খাবার না খেয়ে বের হলাম বাহিরে। ও মা, বাইরে বের হতেই দেখি অবন্তী গেটের সামনে দাঁড়িয়ে আছে। কি সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো কেন? না এমনি। তুমি কোথায় যাচ্ছ এখন? যেদিক দুচোখ যায় সেই দিকেই যাব। তাহলে আমিও যাব, চলো। ঠিক আছে চলো। হুম একজন তো সঙ্গী হলো হাঁটার। একা হাঁটার চেয়ে দুজন ভালো, অন্তত গল্পটুকু করতে পারবো। আর অবন্তী তো আমারই জান, সে পাশে থাকলে আর কি চাই বলেন। সে যাই হোক, দুজনে চললাম ঘুরতে। আমরা একটা পার্কে এলাম। একটা সুন্দর ঝিল ছিল সেখানে, তার পারে সবুজ ঘাসের উপরে আমি আর অবন্তী এসে বসলাম। আমরা সেখানে বসে গল্প করছিলাম। হঠাৎ করে কোথা থেকে জানি কলি চলে আসলো। কলি এসে আমার সামনে দাঁড়ালো। আমি তো এখানে কলিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ কলি এখানে তেমন আসে না বললেই চলে। দেখ বুঝি না সব সময় আমার কপালে কেন এত সমস্যা হয়। কতই তো পাঠক পাঠিকার আছে, তাদের হয় না কেন? শালার প্যারা আমাকেই তো শুধু চোখে পড়ে। তুমি এখানে কি করছো? এমনি ঘুরছি। কে এই মেয়ে? আমার গার্লফ্রেন্ড। কি? তোমার গার্লফ্রেন্ড মানে? জি, আমারই গার্লফ্রেন্ড।
আর আমরা বিয়েও করছি কিছুদিনের মধ্যে। কি, তুমি এই মেয়েকে বিয়ে করবে? হুম। তুমি কি ফাজলামো করছো? ফাইজলামো করবো কেন? তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না। কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে ভালোবাসি না। না, আমার জীবন থাকতে আমি তোমাকে অন্য কারো হতে দেব না। কলি যেই না আমাকে জড়িয়ে ধরছে তখন ঠাস ঠাস করে অবন্তি চর মারলো। আরে না ভাই, আমাকে চর দেয়নি, এবার চর দিছে কলিকে। কলি গালে হাত দিয়ে আছে। ওই কে আপনি? আর তানভীরকে জড়িয়ে ধরছেন কেন? আমি তানভীরকে ভালোবাসি। আমি তানভীরকে ভালোবাসি। তানভীর আপনাকে ভালোবাসে না, তানভীর আমাকে ভালোবাসে। কে কাকে ভালোবাসে সেটা সময় বলে দিবে। তানভীরকে আমি আমার করেই ছাড়বো। আমি তানভীরকে ভালোবাসি আর তানভীরকেই বিয়ে করব। আমিও দেখবো আপনি কি করতে পারেন। হ্যাঁ, তুই আমার কিছুই করতে পারবি না। তানভীরকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, সব কিছু করতে পারি। আমিও দেখবো কি করতে পারেন। আমি তানভীরকে না পাই তাহলে তানভীরকে আমি কাউকে পেতে দেব না। আমি আবার আসবো। এই বলে সেখান থেকে কলি চলে গেল। অবন্তীর মুখে গম্ভীর চিন্তার ছাপ ভেসে উঠল। কি জানি ভাবছে। হঠাৎ অবন্তী আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। ওই পচা মেয়ে যে বলে গেল তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিছু হবে না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চলো না আমরা বিয়ে করি। তোমাকে বিয়ে করতে রাজি। লাভ ইউ জান। যা হবার তাই হলো। অবন্তীকে নিয়ে কাজী অফিসে গেলাম। যাওয়ার আগে আমার বন্ধুদের কাজী অফিসে আসতে বললাম। সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। আমরা কাজী অফিসে পৌঁছে দেখি ওরা চলে আসছে। তারপর ওদেরকে সব কিছু খুলে বললাম, কি জন্য কাউকে না জানিয়ে বিয়ে করছি। ওদের সাথে নিয়ে কাজী অফিসে ঢুকলাম। কাবিল নামায় কত লিখবো? 5 লাখ লেখেন। না, 10,000 লেখেন কাজী সাহেব। কি বলো? 10,000 লিখবে কেন? হ্যাঁ, 10,000ই লিখবে, আর এ নিয়ে কোনো কথা শুনতে চাই না। কাজী সহ সবাই অবন্তীর কথায় অবাক হয়ে গেলাম। এই যুগের মেয়ে হয়ে কিনা মাত্র 10,000 কাবিনে লিখছে। এখানে সই করো। তারপর অবন্তী আর আমি সই করলাম। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। সবাই অনেক মজা আনন্দ করলো। অবন্তীকে আজ অনেক খুশি লাগছে, যা এর আগে কখনো দেখি নাই অবন্তীর মুখে। সবার সাথে আনন্দ করছে। সবাইকে বিদায় দিয়ে অবন্তীকে সাথে করে বাড়িতে আসলাম। প্রতিদিনের মতোই ব্যবহার করলাম, যাতে কেউ সন্দেহ না করে। অবন্তী দোতলায় চলে গেল, আর আমি আমার রুমে আসলাম। রাতে খাবার খাওয়ার পর রুমে শুয়েছিলাম। হঠাৎ কারো উপস্থিতি টের পেলাম। দরজার দিকে তাকিয়ে দেখি অবন্তী দাঁড়িয়ে আছে। তখন অবন্তী দরজাটা লাগালো আর আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি এত রাতে এখানে কেন, আর দরজা বন্ধ করলে কেন? অবন্তী কিছু না বলে আমার কাছে এলো। আর তুমি কিছুই বোঝো না কি চাই আমি? তুমি না বললে কি করে বুঝবো? আর তুমি এত রাতে এখানে কেন? কেউ যদি দেখে ফেলে? সবাই ঘুমিয়ে গেছে। ও, আজ না আমাদের বাসর রাত? বাসরাত তো কি হয়েছে? মানে আমরা বাসর করব না? কি? জানো, আমার এই রাত নিয়ে অনেক স্বপ্ন, আজ তা পূরণ হবে। না, হবে না। তুমি তোমার রুমে যাও এখনই। না, যাব না। প্লিজ যাও। বললাম তো আমি বাসর করব। দেখো। চুপ। হঠাৎ অবন্তী তার মিষ্টি দুটি ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল। সারা মুখে কিস করতে লাগলো। আমি যেন নিজেকে অবন্তীর মাঝে হারিয়ে ফেলছি। অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারলাম না। অবন্তীর পাগলামির কাছে হেরে গেলাম। অবন্তীকে নিয়ে হারিয়ে গেলাম সেই অজানা সুখের রাজ্যে। আর কইতাম না। আপনারা তো দেখি সেই জানতো। এবার আর কত পড়বেন যান। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী আমার বুকে শুয়ে আছে, অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। ছেড়ে দিলেই মনে হয় কোথাও হারিয়ে যাব। সূর্যের কিরণ এসে অবন্তীর মুখে পড়ছে। আমি হাতটা অবন্তীর মুখের সামনে বাড়ালাম, যাতে করে অবন্তীর মুখে সূর্যের আলো পড়ে ঘুমটা ভেঙে যায়। অপলকভাবে চেয়ে আছি অবন্তীর দিকে। অবন্তীকে ঘুমন্ত অবস্থায় অনেক কিউট লাগছে। নিজের অজান্তেই অবন্তীর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমার ঠোঁটের ছোঁয়া পেয়ে অবন্তী ঘুমের মাঝে কেঁপে উঠল। একটা অজানা অনুভূতি কাজ করছে নিজের মনে, যেন এইভাবেই
সারা জীবন কাটিয়ে দেই। অবন্তীকে দেখে হঠাৎ অবন্তী একটু নড়ে উঠল। অমনি আমি আমার চোখ বন্ধ করে ফেললাম, যাতে অবন্তী মনে করে আমি এখনো ঘুমিয়ে আছি। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। কিছু সময় পর অনুভব করলাম অবন্তী আমার কপালে চুমু খেলো। কিছু বললাম না। হঠাৎ অবন্তী কিস করতে লাগলো। যেই না ছাড়াতে নিছি, অমনি আমার ঠোঁটের কামড় বসিয়ে দিল। আমি কেন পিছিয়ে থাকবো? আমি অবন্তীর সাথে তাল মিলালাম। প্রায় কিছু সময় পর অবন্তী আমার ঠোঁট ছেড়ে দিল। ছেড়ে দিতেই দুজনে হাঁপাতে লাগলাম। আর একটু হলে মনে হয় দমটা বন্ধ হয়ে যেত। অবন্তী আবার শক্ত করে জড়িয়ে ধরলো আর আমার বুকে মুখ লুকালো। আমার দিকে তাকাও। না, আমার লজ্জা করে না বুঝি? একটু আগে কি করলে? তখন তো লজ্জা করলো না, এখন লজ্জা করে কেন? তখন তো মনে করছিলাম তুমি ঘুমিয়ে আসো, তাই করছি। অনেক ভালো করছো, এখন উঠো। তোমার বুকে শুয়ে থাকতে অনেক ভালো লাগছে, আমি উঠবো না। দেখো, অনেক সকাল হয়ে গেছে, মনে হয় আব্বু আম্মুও এখন উঠে পড়ছে। তারা যদি আমাদের এই অবস্থায় দেখেন তাহলে কি ভাববে তারা বলো? কি ভাববে? আমি আমার বরের সাথে থাকবো না তো কার সাথে থাকবো? থাকো, সমস্যা নাই, কিন্তু ওনারা তো জানেন না সেটা, তাই না? ওনারা খারাপ ভাববে। প্লিজ তুমি এখন যাও। আচ্ছা, কিন্তু কিন্তু কি? আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করো, তাহলে যাব। পারবো না আমি। ওকে, তাহলে আমিও যাব না। ঠিক আছে। তারপর অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করলাম। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আচ্ছা, যাব। আমার জানটা। মুয়া। এই বলে অবন্তী উঠে ফ্রেশ হয়ে ওর রুমে চলে গেল। আর আমি চিন্তামুক্ত হয়ে উঠে এসে ফ্রেশ হলাম। কিছু সময় পর আপু নিচে যাওয়ার জন্য বলে গেল। আমিও আর দেরি না করে নিচে চলে গেলাম। তারপর খাবার খেয়ে রুমে আসলাম। বিকালে রুমে শুয়ে থেকে ফ্রি ফায়ার খেলছিলাম। হঠাৎ ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি নিলয় ফোন দিছে। হ্যাঁ দোস্ত, বল। মাঠে আয়, আজ খেলা আছে। তুই 2 মিনিট অপেক্ষা কর, আমি 1 ঘন্টার ভিতরে আসছি। বলে ফোনটা কেটে দিলাম। দরজার বাহিরে পা রাখতেই অবন্তীর ফোন রিসিভ করলাম। কোথায় যাচ্ছ তুমি? আমি কোথাও যাচ্ছি তুমি কি করে জানলে? উপরে তাকাও। উপরে তাকাতেই দেখি অবন্তী বারান্দায় দাঁড়িয়ে আছে। খেলতে যাব? আমিও যাব তোমার সাথে। আচ্ছা, আসো। তুমি একটু দাঁড়াও, আসছি। একটু পর অবন্তী আসলো। অবন্তীকে সাথে নিয়ে মাঠের দিকে যেতে লাগলাম। মাঝপথে অবন্তী বলে উঠল, তুমি খেলতে পারো? কেন, কোনো সন্দেহ? না, এমনি তোমাকে কখনো দেখি নাই খেলতে, তাই। দেখো, আমরাই খেলায় জিতবো। তাই নাকি? দেখা যাবে কিরকম খেলো। ওকে, তুমি শুধু দেখতে থাকো। সারা রাস্তায় কথাবার্তা বলতে বলতে মাঠে এলাম। কিছু সময় পর খেলা শুরু হলো। প্রথমে বিপক্ষ দলের ব্যাটিং। যাই হোক, তারা 241 রানে টার্গেট দিল। এখন আমাদের পালা। ওই তানবীর, ভালো করে ব্যাটিং করবি। খেলা শুরু হলো। সবাই অনেক ভালো খেলছি, কিন্তু আমরা খেলায় পারলাম না। হেরে গেলাম খেলায়। খেলায় যে জিততেই হবে এমন নয়। সবার মতো যদি আমিও শেষ 1 বল 6 মেরে খেলা জিতে যাই, তাহলে বাকিদের সাথে আমার তফাৎ কি হলো? যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। হঠাৎ অবন্তী দাঁড়িয়ে পড়লো। কি হলো, দাঁড়ালে কেন? এই দিকে দেখো। সামনের দিকে তাকাতেই দেখি একটা ফুচকার দোকান। এই হলো মেয়েদের আসল দোষ, ফুচকা দেখলেই জিভ দিয়ে পানি পড়ে। বাবু চলো না, আমরাও খাবো। না, আমি ফুচকা খাই না। তাহলে আমি খাবো, তুমি না খেলে। ছি, ওইগুলো খেলে পেট ব্যথা করবে। না, একদিন খেলে কিচ্ছু হবে না। বলে আমাকে জোর করে নিয়ে গেল ফুচকার দোকানে। আচ্ছা ভাইয়ারা, এই ফুচকা কেউ খায় বলেন তো? পুরাই ফালতু। মামা 2 প্লেট ফুচকা দেন, অনেক ঝাল করে। আমাকে জোর করে নিয়ে গেল আর সেখানে আমাকে অবন্তীর সামনে বসালো। একটু পর দোকানদার ফুচকা দিয়ে গেল। অবন্তী অনেক মজা করে খাচ্ছে আর অবন্তীর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তাও খাচ্ছে, থামার কোনো নামই নেই। শালাই আমাকেও একটু সাধলো না, একটা খেতেও বলল না। আমি না করছি দেখে কি একটু বলবে না? হা করো। মানে? মানে জানতে হবে না, তুমি হা করো। মুখ খুলতেই অবন্তী একটা ফুচকা এনে আমার মুখে ভরে দিল। আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। অনেক ঝাল লাগছে। আমার এমন অবস্থা দেখে অবন্তী ঘাবড়ে যায়। পানি, পানি। মামা পানি দেন। মা, পানি তো নেই। মানে
পানি নেই মানে? আপনি পানি রাখেন না দোকানে? ছিল কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? অবন্তী, পানি। আসো। অবন্তী আমাকে ধরে দোকানের বাহিরে আনলো আর কিছু খুঁজতে লাগলো। অবন্তী আমাকে একটু আড়ালে নিয়ে গেল। কি করছো? আমার অনেক ঝাল লাগছে তো। আর কিছু বলে পারলাম না। কিছু বুঝে ওঠার আগেই অবন্তী তার মিষ্টি ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দেয়। অবন্তী সুন্দর করে আমার মুখের সব ঝাল নিয়ে নিল। এখন অনেকটা ঝাল কমে আসছে, আর ঝাল লাগছে না। ঝাল কমছে? আহ না, এখনো কমেনি। মিথ্যা বললাম। বলতেই আবারও কিস করতে লাগলো। কয়েকবার কিস করতেই অবন্তী আমার দিকে রাগী মুডে তাকালো। মনে হয় বুঝতে পারছে আমার ঝাল কমেছে। এবার ঝাল একটু কমছে। যাক, বাঁচলাম। একটা ফুচকা দিছি আর তাতেই এই অবস্থা। কি করব, এত ঝাল যে সহ্য করতে পারি নাই। থাক, আর বলতে হবে না। চলো বাড়িতে যাব। চলো বলে হাঁটতে লাগলাম। ওই, কই যাও তুমি? বাড়িতে। মানে খুব সোজা। এতক্ষণ তুমি আমাকে মিথ্যা বলে মিষ্টি খাইয়েছো, এখন তুমি আমাকে কোলে করে বাড়িতে নিয়ে যাবে, আর এটাই তোমার শাস্তি। মানে পারবো না আমি। ওকে, আমি তাহলে মানুষ জড়ো করছি। মানে লোকজন ডাকবে মানে? মানে তুমি যদি আমাকে কোলে করে বাড়িতে নিয়ে না যাও, তাহলে লোকজন ডেকে বলবো তুমি আমাকে ইফটিজিং করছো। কি? তোমাকে আমি ইফটিজিং করছি? করনি, কিন্তু তুমি যদি না কোলে নাও তাহলে তাই করব। আমাকে ব্ল্যাকমেইল করছো? মিষ্টি খাওয়ার সময় মনে ছিল না? তুমি যদি ভাবো তোমাকে ব্ল্যাকমেইল করছি তাহলে তাই। অবন্তীর দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম, কিন্তু বাবু, কোনো লাভ নেই, তোমাকে তো কোলে নিতেই হবে। কোনো রাস্তা নেই। অবন্তীকে কোলে নিতেই হলো। রাস্তার সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। অবন্তী লক্ষ্মী মেয়ের মতো আমার গলা জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে আছে। এটাই আমার সব থেকে আজব লাগে। আচ্ছা, আমি আমার বউকে কোলে নিছি, এতে রাস্তার মানুষের কি এত তাকিয়ে থাকে কেন তারা? জীবনে কি মানুষ দেখে নাই? আমার একটু ভালো লাগে না এইগুলো চাওয়াচাওয়ি। যত সব ফালতু লোকজন এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় তাদের আত্মা আপন কাউকে ফিরে পেয়েছে। একবার তাকালে চোখ নামাতেই চায় না। সে যাই হোক, গল্পে আসি এখন। অবন্তীকে কোলে করে বাসায় আসলাম। নাও নামো। কি ভার মাইরি, আমার কোমর শেষ। পেতনিটাই আমার কপালে ছিল। কিছু বললে কি তুমি আমাকে? কই না। তুমি কি আমাকে গালি দিচ্ছ? কি বলো? আমি কি আমার কলিজাকে গালি দিতে পারি নাকি? আমার জানটা অনেক ভালো। চলো এবার। হুম। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি দরজার কাছে। একটু পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি আমার ঘরে চলে গেলাম, আর অবন্তী সে তাদের ঘরে চলে গেল দ্বিতীয় তলায়। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল থেকে উঠে ফ্রেশ হলাম। নিচে নামতেই দেখি আম্মু। কোথাও যাচ্ছ নাকি? তোর আন্টির বাসায় যাচ্ছি, কদিন পর ফিরবো। ও চলো, এগিয়ে দিয়ে আসি তোমাদের। তোমার যাওয়া লাগবে না, তুমি বাসায় থাকো। এত বড় একটা খুশির সংবাদ দিচ্ছ, আর আমি কি এইটুকু করতে পারবো না? খুশির সংবাদ মানে? না মানে ও কিছু না, চলো ছেড়ে আসি তোমাদের। তোর লক্ষণ তো ভালো লাগছে না। আজও আমি একটু এগিয়ে দিতে চাইছি, আর তোমরা আমাকে সন্দেহ করছো। ঠিক আছে, লাগবে না যাওয়া। দেখো না ছেলের কথা কি, আমি কি সেইভাবে বলছি? যেভাবেই বলো বলছো। আমরা যাচ্ছি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি কিন্তু। তোমাদেরকে আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি নিজের খেয়াল রাখতে জানি। তোমরা এখন যাও তো। সবাই চলে গেল। আমাকে এতিম করে কয়েকটি দিন শান্তিতে থাকতে পারবো। চাই কিছু খেয়ে নেই। 1 মিনিট, আমি কি আমার পরিচয় দিচ্ছি আপনাদের? এ মা, আমি তো ভুলেই গেছি। যেটা ভুলে গেছি তো গেছি, আর জানা দরকার নাই। খাবার খাওয়া শেষ, চলেন এখন একটু আমার সাথে কার্টুন দেখে আসেন, তাহলে ভালো লাগবে। রুমে এসে টিভি ছেড়ে দিলাম, মানে চালালাম। হানি বানি দিছে, বাহ কি দারুণ। হানি তো সেই মাম্মা। স্কুল কলেজ ছুটি তো কি হয়েছে, হানি বানি তো আছেই, এটা দিয়েই দিন চলে যাবে। আপনারা আবার কার্টুন দেখার জন্য আমাকে গালি দিয়েন না, আমি তো ছোট তাই দেখি। অনেক মজা করে টিভি দেখছিলাম,
হঠাৎ কে জানি আমার চোখ দুহাত দিয়ে ধরল। আমি আমার চোখের উপরের হাতের উপর হাত রাখলাম। খুব চেনা অনুভব হচ্ছে। হাত দুটো চোখে থেকে হাত ছাড়িয়ে পিছনে ফিরে দেখি অবন্তী দাঁড়িয়ে হাসছে। অবন্তীকে এক টান দিয়ে আমার কোলে এনে বসালাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে কি করছো? কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, সবাই আন্টির বাড়িতে গেছে। ব্যথা লাগছে, আস্তে ধরো। ও সরি সোনা। তুমি এগুলো কি দেখো? কেন? কার্টুন দেখি। এই, তুমি এত বড় হয়েও এই কার্টুন দেখছো? বড় হয়েছি দেখে কি কার্টুন দেখতে পারবো না? এটা কোথায় লেখা আছে? লেখা নাই? আচ্ছা দেখো তোমার কার্টুন। যাও, এখন স্বামীর জন্য 1 কাপ চা করে নিয়ে আসো তো দেখি। আচ্ছা তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। চিনি বেশি করে দিবা। অবন্তী চা বানাতে রান্নাঘরে গেল আর আমি টিভি দেখতে লাগলাম। হঠাৎ রান্নাঘর থেকে অবন্তী চিৎকার শুনতে পেলাম। দৌড়ে রান্নাঘরে গেলাম, কিন্তু গিয়ে দেখি অবন্তী সুন্দর করে দাঁড়িয়ে আছে। এই পাগলি, চিৎকার করলে কেন? জানো কত ভয় পেয়েছিলাম। তোমার কিছু হয়নি তো? তোমার জন্য চিৎকার করছি। আর আমি ঠিক আছি, কিছুই হয়নি। আমার জন্য মানে? এদিকে আসো। অবন্তীর কাছে গেলাম। এখন আমাকে জড়িয়ে ধরো আর আমি চা বানাবো। আমাকে বললেই পারতে, চিৎকার করার কি দরকার ছিল? তোমাকে অনেকবার ডাকছি, কিন্তু তুমি তো টিভি দেখতেই ব্যস্ত। আমার কথা তোমার কানেই যায় না, তাই চিৎকার করছি। নাও, জড়িয়ে ধরো এখন। তারপর অবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর অবন্তী চা বানাতে লাগলো। এইভাবে কি ভালো লাগে? তাই অবন্তীর গালে কিস করলাম। অমনি অবন্তী কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। অবন্তী চুল থেকে মিষ্টি সুবাস আসছে। অবন্তীর চুলের ভিতরে মুখ দিয়ে অনুভব করতে লাগলাম। সবাই বলে, মানে যারা বিবাহিত তারা বলে মেয়েদের চুলে নাকি ছেলেদের মাতাল করা এক সুগন্ধি থাকে, যা মেয়েদের প্রতি আকর্ষণ করে ছেলেদের। আচ্ছা কই, কথাটা কি সত্যি? আমার খুব ইচ্ছে এটা জানার। কেউ জানলে প্লিজ কমেন্ট করে বলে যাবেন। এখন গল্পে ফেরা যাক, চলেন। তুমি কি শুরু করলে? আমাকে শান্তিতে একটু চা বানাতেও দিবা না? আমি কি করছি? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। তুমি এমন করলে কিভাবে চা বানাবো? ঠিক আছে, আর করব না। তুমি রাগ করছো কেন? আচ্ছা আমি সরি, তোমার যা খুশি করো। আর দুষ্টমি করলাম না। অবন্তীর চা করা হলে আবার টিভির ঘরে আসলাম। নিচে বসে টিভি দেখতে লাগলাম। নিচে বসে টিভি দেখতেই বেশি মজা লাগে। তোমাকে না চিনি বেশি করে দিতে বললাম? বেশি তো দিছি। মিষ্টি হয়নি, তুমি খেয়ে দেখো। আচ্ছা দাও। আমার হাত থেকে অবন্তী চায়ের কাপটা নিল আর এক চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, চিনি তো ঠিকই আছে। তোমার মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে, তাই বুঝতে পারছো না। ঠিকই আছে, আরো চিনি আনছি। তোমার কাছেই তো আছে। আমার কাছে আছে। এই যে। তাই না? তুমি এত পেটুক কেন গো? তোমার জন্যই তো এমন হয়েছি। তোমার ওই মিষ্টি ঠোঁট দেখলে নিজেকে সামলাতে পারি না। আমি চিনি আনছি। বলে অবন্তী যেতে নিলে অবন্তী হাত ধরে ফেলি। অবন্তীকে টান দিতেই আমার বুকের উপর এসে পড়ল। মিষ্টি তো আমি খাবই। ছাড় আমাকে শয়তান, ছাড়। তুই আমার দেহ পাবি, মন পাবি না। এ মা, এই তো দেখি ফিল্মি ডায়লগ দেয়। ওকে, আমিও কম কিসের। সুন্দরী, আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। না তানভীর, তানভীর আমাকে বাঁচাও। তানভীর, এই শয়তানটা আমাকে বন্দি করে রেখেছে। কেউ বাঁচাতে আসবে না তোকে। অবন্তী কিছু একটা ভাবলো আর এসে আমার ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরলো। এতে রক্ত পড়া একটু কমে গেল। কিছু সময় পর অবন্তী আমার ঠোঁট ছেড়ে দাঁড়ালো। এখন আর রক্ত পড়ছে না, কিন্তু এখনো ব্যথা আছে। এটা বাংলাদেশ, এখানে সবকিছু সম্ভব। অনেক ব্যথা করছে। 1 মিনিট। বলেই উপরে চলে গেল। কিছু সময় পর অবন্তী আসলো। এই না ওষুধ। কিসের ওষুধ এটা? ব্যথার ওষুধ, ধরো। অবন্তীর কাছ থেকে ঔষধটা নিয়ে খেয়ে নিলাম।
আর অবন্তী আমার ঠোঁটে মলম লাগিয়ে দিল। তুমি রেস্ট করো, আমি উপর থেকে আসছি। জলদি। অবন্তী চলে গেল। আমি ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম। অনেক দিন হয়ে গেল ফেসবুকে আসি না। ফেসবুকে ঢুকেই বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হয়েছে। ভালো করে দেখতে লাগলাম কি সমস্যা। যেটা বুঝতে পারছি, আমার ফ্রেন্ড লিস্টে একটাও মেয়ে ফ্রেন্ড নাই। মেসেঞ্জারে গিয়ে দেখি সব ফাঁকা, একটা মেয়েও নাই। আমার এত স্বাদের, আমার এত শখের আইডির কি অবস্থা? এই জন্যই বলি, কেন সেদিন অবন্তী আমার কাছ থেকে ফেসবুক পাসওয়ার্ড নিল। শয়তানি, আজ তোর খবর আছে। পাঠক ভাইয়ারা, আপনাদের গার্লফ্রেন্ডকে ভুলেও কখনো ফেসবুক পাসওয়ার্ড দিবেন না। দিলে তো বুঝতে পারছেন আমার মতো হাল হবে আপনাদেরও। সে যাই হোক, অবন্তীর জন্য অপেক্ষা করছি, কখন আসবে। কিন্তু কি কপাল, এখনো ওনার আসার কোনো নামগন্ধ নাই। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ ওপেন করতেই অবাক হয়ে গেলাম। অবন্তীর জন্য অপেক্ষা করছি, কখন আসবে। কিন্তু কি কপাল, এখনো ওনার আসার কোনো নামগন্ধ নাই। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ ওপেন করতেই অবাক হয়ে গেলাম। মেসেজে লেখা ছিল, তুমি এত লুচু কেন? কতগুলো মেয়ের সাথে চ্যাট করো, হ্যাঁ? আমি জানি এখন যদি তোমার কাছে যাই তাহলে তুমি আমায় আদর করবে। আমি আর তোমার হাতে পড়ছি না সোনা। অনেক রাগ হলো, কিন্তু কিছুই করতে পারলাম না। আদর না, তুমি শুধু আমার হাতে পড়ো, তখন বুঝতে পারবা কেমন আদর করি। রাতে কি করবে তখন? তখন তো আমার কাছে আসতে হবে, তখন এর শোধ তুলবো। এখন পকেটে রেখে দিলাম। মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ফেসবুক তুই দে ফিরিয়ে দে। না, বাড়িটা ফাঁকা লাগছে, একা থাকতে আর ভালো লাগছে না। আম্মুকে ফোন দিলাম তখন। আমরা একটু আগে এসেছি, তুই কোনো চিন্তা করিস না। নিজের যত্ন নিও। শোন, সাবধানে থাকিস। আচ্ছা, রাখি এখন। ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে একটু টিভি দেখতে বসলাম, কিন্তু টিভি দেখতেও আর ভালো লাগছে না। হঠাৎ ফোনটা বেজে উঠলো, রিসিভ করলাম। কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকালে, স্যার আসতে পারি? আরে তানভীর যে, আসো ভিতরে আসো। ধন্যবাদ স্যার। তোমাকে না বলছি আমাকে আঙ্কেল বলে ডাকবে, স্যার বলবে না। সরি স্যার, না মানে আঙ্কেল। ঠিক আছে, এই নাও। জি দিন। শোনো, এই ফাইলের ভিতরে সব ডিটেলস আছে, দেখে নিও। শিওর স্যার। না মানে আঙ্কেল, আমি তাহলে এখন আসি? এখনই চলে যাবে? একটু বসো, চাটা খাও। না আঙ্কেল, আজ না, অন্য একদিন খাবো। স্যারকে সালাম দিয়ে বের হয়ে আসলাম অফিস রুম থেকে। ফাইলগুলো যত্ন করে রাখলাম নিজের কাছে। গল্প তো এখন শুরু হবে। দেখেন আগে আগে হোতা হ্যাকেয়া। রাতে রুমে বসে থেকে ফাইলগুলো দেখছি, তখনই দরজার বাইরে থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে। ফাইলগুলো সরিয়ে রাখলাম, তারপর উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখি দরজার সামনে অবন্তে দাঁড়িয়ে আছে। আমার সোনা কি করে? তোমার সোনা লুডো খেলে, তুমি খেলবা? না সোনা, আমি খেলতে পারি না, তুমিই খেলো। তাই না? চলো। কোথায় যাব? আমি ঘুমাবো। তাহলে ঘুমাও, আমাকে বলছো কেন? তোমার বুকে না ঘুমালে যে আমার ঘুম আসে না। তোমাকে ঘুমাতে দিলে তো তুমি ঘুমাবে। মানে তাহলে কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না। মানে? মানে তোমাকে আদর করব। না বাবা, এখন আমার আদর লাগবে না, আমি ঘুমাবো। তা বললে কি চলে ম্যাডাম? এই কি করছো? ছাড়ো আমাকে। ছাড়ার জন্য ধরছি নাকি? তুমি অবন্তীকে কিছু বলতে দিলাম না, তার আগেই অবন্তীর ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। তারপর কি হলো? এরপর যা হবার হয়েছে, বাকিটা আপনারা বিয়ে করে জেনে নেবেন। এর বেশি আমার জানা নাই। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। চোখ খুলতে দেখি অবন্তীর ভেজা চুল আমার মুখের উপর দেওয়া, আর তাতেই পানি পড়ছে। মনে হচ্ছে মাত্র গোসল করে আসছে অবন্তী। তখন আমি অবন্তীকে এক টান দিতেই অবন্তী আমার বুকে এসে পড়ল। অবন্তীকে জড়িয়ে ধরলাম। তখন, তুমি এটা কি করলে? কই কি করলাম? আমাকে ভিজিয়ে দিলে কেন? আমি আমার স্বামীকে ভিজিয়ে দিছি, তাতে তোমার কি? তাই না? তোমার স্বামীকে?
শাশুড়ির ছেলে। শাশুড়ির ছেলেটাকে? কেন তুমি? তা চুপ, আর কোনো কথা না, যাও উঠে ফ্রেশ হয়ে আসো। যাব, তার আগে মিষ্টি মুখটা করে নেই। না হবে না, আগে ফ্রেশ হয়ে এসো তারপর মিষ্টি। ঠিক আছে। অবন্তীকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে গেলাম। গোসল করা হয়ে গেলে বের হয়ে দেখি অবন্তী শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শাড়ি পরতে পারছে না। অবন্তী কোনো মতে শাড়ি শরীরের সাথে পেঁচিয়ে রাখছে। এটা দেখে অনেক হাসি পাচ্ছিল, কিন্তু মানবতার খাতিরে অনেক কষ্টে হাসিটা আটকে রাখতে চেষ্টা করলাম, কিন্তু সে সম্ভব হলো না। অবন্তীর এমন কাণ্ড দেখে না হেসে পারলাম না। অবন্তী আমার দিকে তাকিয়ে দেখে আমি হাসছি। এটা দেখে অবন্তীর অনেক রাগ হয়, কিন্তু কিছু বলল না। অবন্তী তখন তার শাড়িটা খুলে ফেললো আর শাড়ি এনে আমার হাতে ধরিয়ে দেয় আর আমাকে বলে শাড়ি পরিয়ে দিতে, কিন্তু আমি তো শাড়ি পরাতে জানি না। নাও, আমাকে এখন শাড়ি পরিয়ে দাও। আমি শাড়ি পরাতে পারি না। আমি কিছু জানি না, আমাকে শাড়ি পরিয়ে দিতেই হবে তোমাকে। কিভাবে শাড়ি পরাই আমি তো জানি না। না, তোমাকে পরাতেই হবে, না হলে আমি এমনই থাকবো। এ কেমন ঝামেলায় পড়লাম বাবা, কি করব এখন? আমি তো শাড়ি পরাতে জানি না, আর অবন্তীও তো মনে হয় না শাড়ি পরতে জানে। এখন কি হবে? অবন্তীকে শাড়ি না পরালে যে অবন্তী এমনই থাকবে বলল, আর যে যেদি মেয়ে। আইডিয়া, ইউটিউব। আচ্ছা, আমি ইউটিউবে দেখছি, তারপর ইউটিউবে সার্চ দিতেই চলে আসলো কিভাবে শাড়ি পরতে হয়। ইউটিউব ভিডিওতে দেখে অবন্তীকে শাড়ি পরাতে লাগলাম। অবশেষে শাড়ি পরাতে সক্ষম হলাম। অবন্তীকে শাড়িতে এত সুন্দর লাগবে কল্পনাও করতে পারিনি। একদম পরীর মতো লাগছে অবন্তীকে, যদিও আমি কখনো পরী দেখি নাই বাস্তবে। তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে তোমাকে আবার আদর করি। তোমাকে কি আদর করতে না করছি? আমি তো তোমারই, যখন খুশি আদর করবে। তাই জি বড় সাহেব। আবারও হারিয়ে গেলাম সেই অজানা সুখের দেশে। সেখান থেকে চাইলেও ফেরা সম্ভব না। গভীর ভালোবাসার মাঝে অতল গভীরে, যেখানে শুধু সুখ আর সুখ। সামনের লাইন আর মনে নাই, আপনারা নিজের মনে মনেই বাকি লাইন সাজিয়ে নিয়েন। আর সরি, একটু পরপর রোমান্টিক করে লেখার জন্য। আর হবে না, এটাই শেষ। এমনই করে অতিবাহিত হয়ে গেল কয়েকটি দিন, কয়েকটি রাত। হঠাৎ একদিন তানভীর, বলো। তানভীর, আমি যদি কখনো তোমাকে ছেড়ে দূরে কোথাও হারিয়ে যাই, তখন তুমি কি করবে? কি আদর করব বলো? তুমি যদি হারিয়ে যাও, তাহলে আবার তোমার মতো মিষ্টি একটা মেয়েকে বিয়ে করে নিব। কি বললি তুই? আবার বল শুনি। কই কি বলছি? কিছু না তো। না, তুই বলছিস তুই অন্য একটা মেয়েকে বিয়ে করবি, তোর বউ আনবি, বলিসনি তুই? না, একদম না। আমার এত সুন্দর একটা বউ থাকতে অন্য একটা ডাইনিকে কেন বিয়ে করব? মনে থাকে যেন, আমাকে ছাড়া যদি অন্য কোনো মেয়ের কথা বলো, তাহলে 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 তোমাকে খুন করব, তারপর আমি মরে যাব। তোকে কতবার বলবো কখনো মরার কথা মুখেও আনবি না? জানিস না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর একবারও এই অলক্ষণে কথা বলবি না। অনেক রাগ হয় যখন প্রিয় মানুষটা মরার কথা বলে। একবারও ভাবে না তাকে ছাড়া কি করে থাকবো। অনেক বেশি যে ভালোবাসি। অবন্তী গালে হাত দিয়ে বসে আছে। না, আমার এভাবে থাপ্পড় বা চড় দেওয়াটা ঠিক হয়নি। কিভাবে পারলাম আমি এটা? কিভাবে মারতে পারলাম অবন্তীকে? অনেক ব্যথা পেয়েছে হয়তো মেয়েটা। না, সরি বলতে হবে। সরি। কি জন্য? তোমাকে চড় দেওয়ার জন্য। শুধু সরি দিয়ে হবে না। তাহলে কি করব? এদিকে আসো। মানে? এদিকে আসো তো। অবন্তীর কাছে গেলাম তখন। এবার বলো। দেখো কেমন দাগ বসে গেছে, অনেক ব্যথাও করছে। সত্যি তো, এতক্ষণ ভালো করে খেয়াল করিনি। অবন্তীর গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, দাগ বসে গেছে গালে। এসব দেখে আমারই কান্না চলে আসছে। কিভাবে পারলাম আমি এত একটা খারাপ কাজ করতে? এই, তুমি কাঁদছো কেন? তোমার অনেক কষ্ট হচ্ছে। কে বলেছে আমার কষ্ট হচ্ছে? একদমই না। দেখো, আমার একটুও ব্যথা করছে না। পাগল, যেখানে আম্মার কান্না করার কথা
সেখানে উনি কান্না করছে। প্লিজ তুমি কান্না থামাও, আমার ভালো লাগছে না। সরি, আমাকে ক্ষমা করে দাও। এই দেখো আমি কান ধরছি, আর তোমার গায়ে হাত তুলবো না। দোষ তো আমারই ছিল, তুমি কেন সরি বলছো? আমি তো দোষ করছিলাম, এর জন্য আমাকে মারছো। অনেক ভালোবাসো আমাকে তুমি। অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না তো? কখনো না, সারা জীবন তোমাকে আমি আগলে রাখবো, কোথাও হারাতে দেব না। অমনি অবন্তী আমাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই এই যে স্যার আর ম্যাডাম, এবার তো ছাড়ুন, অনেক তো হলো। হঠাৎ এমন কথা শুনে দুজনেই চমকে উঠলাম। অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে দরজার সামনে, আর মুখে হাত দিয়ে হাসছে। আপু তুমি? কেন, আমাকে বুঝি এখানে আশা করিসনি? না মানে তুমি তো খালার বাসায় গেছিলে। গেছিলাম, কিন্তু এখন এসে পড়ছি। আর এসে যা দেখলাম, বাপ রে, এক্ষুনি আমি আম্মুকে সব বলে দিব। আম্মু! দৌড় দিয়ে আপুর মুখটা চেপে ধরলাম। কি করছো কি তুমি এগুলো আপু? আমি কি করছি তুই বল, এগুলো কি হচ্ছে এখানে? আসলে আপু। থামলি কেন বল। আপু হয়েছে কি, আম্মু! আমি আর অবন্তী দুজন দুজনকে ভালোবাসি। কি অবন্তী, এটা কি ঠিক? তুমি তানবীরকে ভালোবাসো? জি আপু। ঠিক আছে, তুমি যাও এখন। ঠিক আছে। এই দাঁড়াও তুমি। হুম। তোমার গালে ওটা কিসের দাগ? এই যা, কি হলো এটা? এখন আপু যদি সত্যিটা জানতে পারে তাহলে আমার খবর আছে। কি হলো বলো। ও কিছু না আপু। তোকে বলতে বলছি, তুই চুপ থাক। তুমি বলো, কিসের দাগ তোমার গালে? না মানে মশা পড়ছিল, আর তখন মশা মারতে গিয়ে লেগে গেছে। ঠিক আছে, যাও। হুম। অবন্তী চলে গেল। আমি পড়লাম প্যারার মধ্যে। এখন ভ্যান ভ্যান করে এত প্রশ্ন করবে আপু। আপু তোমরা সবাই আসছো? সবাই যা, আম্মু তোকে ডাকছে। যাচ্ছি। যাক, আপুর থেকে তো বেঁচে গেলাম। শালায় একটু ফোন করে আসবে না? একটুর জন্য সবার কাছে ধরা খেতাম। আপু বলে কিছু বললো না। মা হলে যে কি হতো আল্লাহ জানে। আম্মুর সাথে দেখা করে আসলাম। আব্বু বাহিরে গেছে। রাতে খাবার টেবিলে হঠাৎ আপু, আম্মু, তানবীর তো অনেক বড় হয়ে গেছে, বিয়ে দিবে না? এ কথা শুনে মাত্র আমার মাথা ঘুরতে লাগলো। কি বলে আপু এগুলো? খাবার গলায় আটকে যায়। তখন আপু, এই যে পানি খা, ঠিক হয়ে যাবে। আপুর হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেলাম। তখন আপু আবারও বলল, কি বলো আম্মু, দেবে না বিয়ে? আমিও এই কথাই ভাবছি, কদিন হলো তোদের আব্বুকে বলছি। তাহলে দেরি কি জন্য করছো? তোদের আব্বু বলল তানবীরের যদি পছন্দ কোনো মেয়ে থাকে তাহলে যেন বলে। কি হলো বলো। না মানে আমি তো এখন একটা পিচ্চি ছেলে, আর তোমরা বিয়ে নিয়ে আছো। কে দেবে আমাকে মেয়ে? কে চাইবে বেকারত্ব ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে? কি হলো বল আম্মুকে, তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? তুই যদি আম্মুকে না বলিস তাহলে আমি বলে দিব সকালের কথা। ঢং করিস, থাকলে বলিস না কেন? আমার যে ভয় লাগে বলতে। কি বিড়বিড় করে বলিস, জোরে বল। না মানে। থাক, যা বুঝার আমি বুঝে নিয়েছি। মানে কি বুঝলে তুমি? এই যে তোর কোনো পছন্দের মেয়ে নাই, কাল রেডি থাকিস, পাত্রী দেখতে যাব। আরে আমার কথাটা তো শোনো। যা, চলে গেল। কি করি এখন? থাক, আরো চুপ করে থাক। বিয়ে হয়ে গেলে বুঝিস তুই অবন্তীকে ভালোবাসিস, গাদা ছেলে। থাক আপু, আমাকে গাধা বলে গাধাকে অপমানিত করার দরকার নেই। হাপ, বাদর ছেলে। এই বলে আপু চলে গেল। আসলে কি আমি একটা গাধা নাকি? না, আমি কেন গাধা হতে যাব? আমি একটা মানুষ, আর মানুষ কখনো গাধা হয় নাকি? কি যে বলে না আপু। আমি বলতে পারি না থেকে কি আমি গাধা হলাম নাকি? ও আম্মু, ও আম্মু গো, তুমি বড় অপরাধী। তোমার ছেলের মনকে কেন বোঝো না? তুমি বড় অপরাধী। দেখ, আমি কি শিল্পী নাকি যে আমি গান গাইতে পারবো? যা হবার হবে। যাই, আমার জানটার সাথে একটু দেখা করে আসি। অবন্তী ফ্ল্যাটে গেলাম। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা এখন যান, পরে আইসেন। কি হলো, এখনো দরজা খুলছেন না কেন? অবন্তীর কি শরীরটা খারাপ হলো নাকি? বেশ কয়েকবার বেল বাজালাম, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। অবন্তীকে ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। অবন্তীর ফোন তো বন্ধ থাকে না। ওর কিছু হয়ে গেল না তো?
আমি আমার রুমে এসে বসতেই অবন্তীর ফোন রিসিভ করে, তুমি ঠিক আছো তো? তোমার ফোন বন্ধ কেন? আমি ঠিক আছি। আসলে ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছিল। আর মাত্র চার্জ দিচ্ছি, আর তোমার ফোন দেখে ফোন দিলাম। ও ঠিক আছে, এখন রাখছি, পরে কথা বলি। ঠিক আছে, বাই। বাই। অবন্তী ফোনটা রেখে দিল। যাক, কিছু হয়নি অবন্তীর। এখন নিশ্চিন্ত হলাম, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে নিলাম। তারপর বাহিরে কিছু সময় হাঁটার পর কিছু সময় পর বাড়িতে আসলাম। আচ্ছা মা, আমি না গেলে কি হয় না? না, হয় না। মা, ও মা, তুমি আমার ভালো মা। আচ্ছা থাক, যাওয়া লাগবে না তোর। লাভ ইউ আম্মু। পাগল ছেলে। সত্যি, মায়ের হাসি পৃথিবীর সব থেকে সুন্দর হাসি। মায়ের মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু করতে রাজি আছি। দয়া করে কোনো ভাইয়া বা আপু আপনার মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবা যে কত আপন, যাদের মা বাবা নেই তারাই বুঝতে পারে মা বাবার বেদনা কেমন, তাদের ছাড়া বাঁচা কতটা কষ্টকর, সেই ছেলে সন্তানরাই বুঝতে পারে। আম্মুর কাছ থেকে উঠে একটু বাড়ির বাইরে বের হলাম। হঠাৎ কেউ আমার হাত ধরে টান দিল। পিছে ফিরে দেখি অবন্তী আমার হাত ধরে আছে। তখন অবন্তী আমার হাত ধরে বাড়ির পিছনের বাগানে নিয়ে আসলো। এখানে কেন আনলে? প্রেম করতে। কি প্রেম? আর এখানে কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কি আর হবে, আমাদের কিছু সময় বকা দিয়ে কয়দিন কথা বলবে না, তারপর ঠিক মেনে নিবে। তাহলে চলো। কোথায় যাব? আম্মুর হাতে আমরা ধরা দেই। এই না, এটা করতে পারবো না আমি। কেন? আমার ভয় করে। মাত্র কত বড় একটা সাহসী কথা বললে, আর এখন ভেজা বিড়াল হয়ে গেলে? চুপ, আমাকে ভীতু বলবে না, আমি মোটেও ভীতু না। তাহলে চলো। আমি চাই না আমার জন্য আমার স্বামীকে কেউ কথা শোনাক, কেউ বকুক আমার স্বামীকে। কি কি বললে তুমি? আবার বলো। আমি চাই না কেউ আমার স্বামীকে আমার জন্য বকা দিক। আমার জানটা, আমার কলিজাটা। এই বলে দুজনে হেসে দিলাম। বাগানে কিছু সময় ঘুরে আসলাম। মাসখানেক পর হঠাৎ একদিন সকালে অবন্তী আম্মুর সাথে দেখা করতে এসে মাথা ঘুরে পড়ে যায়। তখন আম্মু আপুকে আর আমাকে ডাক দিলে আম্মুর ঘরে এসে দেখি অবন্তী নিচে পড়ে আছে। তখন অবন্তীকে ধরে বিছানায় শুইয়ে দিলাম। আম্মু ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলে। একটু পর ডাক্তার আমাদের বাড়িতে আসে, আর ডাক্তার অবন্তীকে চেক করে। ডাক্তার হাসি মুখে আমাদের দিকে তাকালো। মিষ্টি খাওয়ান? মানে কি বলছেন? মিষ্টি খাওয়াবো মানে? উনি ডাক্তার যা বলল শুনে তো আমি সেই খুশি, কিন্তু সেটা আর বেশিক্ষণ থাকলো না। কারণ মা হতে চলেছেন উনি। কি বলছেন আপনি? অবন্তী মা হতে যাচ্ছে? আপনি ঠিকই শুনেছেন, উনি মা হতে যাচ্ছে। এই বলে ডাক্তার আঙ্কেল চলে গেলেন। একদিকে যেমন অনেক খুশি লাগছে, তেমনিভাবে ভয়ও করছে। কি হতে চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মা, তোমার বিয়ে হয়েছে আর আমাদের বলনি? ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার স্বামী কি করে? ফোন দাও। এত বড় একটা খুশি সংবাদ তুমি বলবে না তোমার স্বামীকে? থাক না মা, পরে বলবে, এখন একটু বিশ্রাম করতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও। আর হ্যাঁ, কিছু লাগলে বলবে কিন্তু, একদম নিজে করতে যাবে না এই অবস্থায়। মা রুম থেকে চলে গেল। তখন আপু আমার হাত ধরে রুম থেকে বের করে, তার রুমে আনে। অনেক রেগে আছে আপু, আমার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। কি হলো আপু, এইভাবে আমাকে এখানে আনলে কেন? অবন্তীর পেটে বাচ্চা, বাবাকে। চুপ করে আছিস কেন, বল আমাকে। ওই বাচ্চার বাবাকে। আর অবন্তী তো বিয়ে হয়নি, আমি জানি। সব সময় তোর সাথে থাকতো। তাহলে আমাকে সত্যি করে বলবি, তুই কি হচ্ছে এগুলো? কে ওই বাচ্চার বাবা? আমি। কে? তুই? তুই এগুলো করতে পারলি? তোর কি একবার ভয় করলো না? ভয় করবে কেন? মানে? তারপর আপুকে শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু বলে দিলাম। তোরা বিয়ে করেছিস? আপু। আর কেউ জানে তোরা বিয়ে করেছিস? না আপু, শুধু তুমি জানো, আর কেউ জানে না আমরা বিয়ে করছি। আপুর সাথে অবন্তী রুমে আসলাম। কি কপাল মাইরি, বিয়ে না করেই এক বাচ্চার বাবা হয়ে গেলাম।
এখনো এটাই জানি না কিভাবে কি করলে বাচ্চা হয়। কলিকে বলতে হবে, দেখি কি বলে। বিয়েটা কবে করছে? ও সরি, কলির আব্বুকে বলতে হবে কবে বিয়ে দিচ্ছে আমাদের। এই ভাই লোক, আপনারা আবার অন্যদিকে নিয়ে যাইয়েন না কথাগুলো। তলে তলে এত কিছু করে ফেলছো তোমরা। কি বললেন আপু? বললাম কি করে পারলে তুমি আমার সরল সোজা ভাইয়াকে তোমার বশ করে নিতে? কি বলছেন এগুলো আপনি? আমি হ্যাঁ তুমি তুমি কি ভাবছো আমার ভাইয়াকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়ে আমাদের সব সম্পত্তি তুমি তোমার করে নেবে? আমরা কি বুঝি না তুমি কি জন্য এগুলা করছো? আপু বিশ্বাস করেন, আমি তানভীরকে ভালোবাসি। আমি কেন তানভীরকে ফাঁসাবো? আমি তানভীরকে ভালোবাসি। এই জন্যই যে তানবীরকে তোমার ভালোবাসা ফাঁদে ফাঁসিয়ে আমাদের সব সম্পত্তি মালিক হবে তুমি। প্লিজ আপু বিশ্বাস করেন, আমি সম্পত্তির জন্য তানভীরকে ভালোবাসিনি। তানভীর, তুমি চুপ করে আছো কেন? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাদের সম্পত্তিকে না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। চুপ করো তুমি। তানবীর কি বলবে? হ্যাঁ তানবীর কি বলবে? তুমি একটা লোভী মেয়ে, আমার ভাইয়াকে ফাঁসিয়েছো। তানভীর, তুমি কিছু বলছো না কেন? কি বলবো আমি? হ্যাঁ কি বলবো? আপু তো ঠিক কথাই বলছে। তুমি কি আমাকে কখনো ভালোবেসেছো? তানভীর, কি হয়েছে অবন্তী? তুমি কান্না করছো কেন? হঠাৎ উপরে কথাটা বলতেই আমি আর আপু দরজার দিকে তাকাতেই দেখি আম্মু দাঁড়িয়ে আছে দরজার সামনে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আপু তুমি এটা কি করলে? আপুর জন্য আজ মনে হয় ধরা পড়ে যাব। এটা না করলেও হতো। আম্মুকে দেখে অবন্তী আম্মুর পা জড়িয়ে ধরলো। এই কি করছো তুমি? উঠো। বিশ্বাস করেন মা, আমি তানভীরকে সত্যিই অনেক ভালোবাসি। তানভীরকে ছাড়া আমি বাঁচবো না মা। কি বলছো তুমি এগুলো? তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? আমি ঠিক আছি। তারপর অবন্তী সব কিছু আম্মুকে বলে দেয়, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি কি ঘটেছে সব কিছু বলে দেয়। আম্মুর মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে। তানবীর, অবন্তী এগুলো কি বলছে? এগুলো কি সত্যি? কিছু সত্যি আর কিছু মিথ্যা। না মা, আমি মিথ্যা কথা বলিনি। তানবীর, সত্যি করে বল। আসলে আম্মু, আপু আমাদের না জানিয়ে বিয়ে করা, তাই না? দাঁড়া, তোমার আজ খবর আছে। কি বলছো আপু? তুমি কি করতে যাচ্ছ? শোন। তারপর আপু আমার কানে কানে বলল, কি করতে যাচ্ছ আপু অবন্তীর সাথে? কি না আপু, এটা কিন্তু ঠিক হবে না। কি ঠিক হবে না? আমাদের না জানিয়ে বিয়ে করেছে, তাহলে তো একটু শাস্তি পেতেই হবে। কিন্তু আপু, এই মিথ্যা ভালোবাসা, মিথ্যা সম্পত্তির কথা বললে অনেক কষ্ট পাবে আপু। অবন্তীর কষ্ট হলে যে আমারও অনেক কষ্ট হয়। ওকে কষ্ট দিও না। ও আমার কষ্টের মহল, আমি তো শুধু একটু মজা করব। তাও এতে অনেক কষ্ট পাবে আমার বউটা। আমাকে কত ভালোবাসে। সে কি আমাদের সম্পত্তির জন্য আমাকে ভালোবাসে নাকি? আমি তো শুধু একটু মজা করব। আচ্ছা ঠিক আছে। বর্তমান এই ছিল কাহিনী। আপুকে আমি অনেক বারণ করেছি, কিন্তু আপু শোনেনি। এখন সব দোষ আমার। তুইও তো তখন অবন্তীকে বকা দিচ্ছিস। সেটার জন্য অনেক ব্যথা করছে বুকে। ঢং কত, বুকে ব্যথা করছে। তানবীর, তুই এটা একদমই ঠিক করিসনি আমার বৌমার সাথে। সরি বল বৌমাকে। কি বললে আম্মু? কানে কম শুনিস নাকি? বৌমাকে সরি বল। আমি কেন সরি বলবো? তোমার বৌমা আমাকে সরি বলবে। তোকে কেন সরি বলবে? বলবে না মানে? তোমার বৌমাকে বকা দিয়ে যে আমার বুকে ব্যথা লাগছে, কষ্ট পেলাম যে, সেটার কি হবে? চুপ, সব সময় পাকনামি করিস। সরি বল। ঠিক আছে সরি। আমার মেয়ের চোখে আবারও যদি পানি আসে না, তোর খবর আছে। মা আমি আজ থেকে আমার দুটি মেয়ে। মা, তানবীরের আবার বিয়ে দেব। বিয়ে মানে? আরে ভয় পেও না, তোমার তানবীর তোমারই থাকবে, কেড়ে নেবে না। মা, তানবীরের সাথে অবন্তীর আবার বিয়ে দিলে কেমন হয়? দেখো ওরা তো বিয়ে করেছে, আর আমাদের আত্মীয় স্বজনরা এই বিষয়ে কেউ কিছু জানে না। সবাইকে জানিয়ে বড় করে বিয়ে আয়োজন করলে খারাপ হয় না কিন্তু। আমিও তাই ভাবছি। আমার একমাত্র ছেলের বিয়ে হবে আর কেউ জানবে না, তাই কি হয় কখনো? কাল থেকেই সব শুরু হবে বিয়ের আয়োজন।
আর যে পর্যন্ত না ওদের বিয়ে হচ্ছে তোরা এক রুমে থাকতে পারবি না। মা, এটা কিন্তু আমার উপর অন্যায় করছো। কি অন্যায় করলাম আমি তোর উপর? না, কিছু না। তানজিলা বৌমাকে তোর ঘরে নিয়ে যা। ঠিক আছে মা। আপু অবন্তীকে আপু রুমে নিয়ে গেল। আমি ভাবতেও পারিনি আম্মু এত সহজে অবন্তীকে মেনে নিবে, কিন্তু অবন্তীকে যে আমার কাছ থেকে দূরে করে দিল। অবন্তী যে আমার বুকে মাথা রেখে না ঘুমালে অবন্তী ঘুমাতে পারে না, ঘুম আসে না অবন্তীর। আমি বা অবন্তীকে ছাড়া কিভাবে থাকবো? আম্মুর রুম থেকে বের হব, তখন আম্মু পিছন থেকে আমাকে ডাক দিল। তখন আম্মুর কাছে গেলাম আর তানবীর শোন, মা বলো। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, ওকে কখনো আর কষ্ট দিবি না। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি অন্য ছেলের মতো না যে নিজের বউকে কষ্ট দেব। অন্য ছেলে বলছি দেখে কিন্তু মনে করেন না সব ছেলেকেই আমি খারাপ বলছি। সবাই খারাপ না, যেমন আবার সব ছেলেই ভালো না। কিছু ছেলে এমনও আছে যৌতুকের জন্য বউকে কষ্ট দেয়, তাকে মারধর করে। সমাজে এগুলো সব সময় দেখা যায়। যৌতুকের জন্য স্বামী তার স্ত্রীকে কতই না কষ্ট দিয়েছে। এগুলো বাদ দেন, গল্পে ফেরা যাক চলেন। আম্মুর সাথে কথা বলে আমার রুমে আসলাম। অন্যদিকে আপু আর অবন্তী। সরি, আমার জন্য তুমি কষ্ট পেলে। জি আপু, সরি বলছেন কেন? আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আজ যদি আপনি এমন না করতেন তাহলে হয়তো কখনো মাকে আমাদের বিয়ের কথা বলতে পারতাম না। ঠিক আছে, আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? তাহলে কি বলবো? তানভীর যা বলবে তুমিও তাই বলবে। আপু বলে ডাকবে, আর তুমি করে বলবে, আপনি বলবে না আর কখনো। ঠিক আছে আপু। তুমি বিশ্রাম করো। আর আমি আমার রুমে শুয়ে বসে টাইম পাস করছি। আর কতদিন বাড়িতে বসে থাকবো? ভাবছিলাম কই আজ স্কুল কলেজ খুলবে, তা না শুনে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত আবারও সব কিছু বন্ধ থাকবে। কোথায় ভাবছিলাম কলেজ খুললে একটু প্রেম করব, সেটা আর হলো না। মন চায় মুলার জুসকে মরে যাই। পড়ালেখা তো আল্লাহ ভরসা, সব আল্লাহর হাতে। তিনি চাইলেই পরীক্ষায় পাস, না চাইলেই ফেল। পড়াশোনা তো সব গোল্লায় গেছে, কিছুই মনে নাই। তার উপর আবার সায়েন্স বিভাগের ছাত্র আমি। কি যে হবে আল্লাহ, এবারের মতো মান সম্মান রেখো। এইসব চিন্তা করে কি লাভ হবে? চলেন একটু লুকোচুরি খেলে আসি। ঘর থেকে বের হয়ে আপুর রুমের সামনে গেলাম। দরজায় গিয়ে দেখি অবন্তী শুয়ে আছে। আপুকে কোথাও দেখছি না। মামা, এটাই তো আসল সুযোগ। চল তানবীর, আজ তোর বইয়ের কাছে যাওয়া থেকে কেউ আটকাতেই পারবো না। এক দৌড়ে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। তারপর চুপিসারে আমার জানের কাছে গেলাম। দেখি ঘুমিয়ে গেছে। চুপ করে কপালে একটা কিস করলাম। কিস করা মাত্রই অবন্তী চোখ খুলে ফেলে। আমাকে দেখে অবন্তী অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। কি হলো এটা? অবন্তী কি আমার উপর রাগ করছে? তাহলে আমার জানটা কি রাগ পড়ছে? না। তাহলে আমার ময়না পাখিটা কথা বলছে না কেন? কে তোর ময়না পাখি? কেন তুমি? তুমি তো আমার ইহকাল পরকালের জীবন সাথী, আমার ভালোবাসা, আমার প্রাণের প্রাণ, জানের জান, আমার কলিজা। থাক, আর বলতে হবে না। দেখি আমার জানটা, একটু আমার দিকে তাকাও। আচ্ছা সরি, এই দেখো কান ধরছি, এবার তো তাকাও। অবন্তী আমার দিকে তাকালো। দেখি অবন্তীর চোখে পানি। আমার জান, তুমি কান্না করছো কেন? অবন্তী কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে। তানভীরও অবন্তীকে জড়িয়ে ধরলো। আহ, কি হলো? আস্তে ধরো, পেটে ব্যথা লাগছে। ওহ, বুঝতে পারিনি, সরি। এই আস্তে ধরলাম। তুমি খুব পচা। আমি কি আবার কি করলাম? কি করনি তুমি? তখন আমাকে কত কথা বললে, আমার বুঝি কষ্ট হয় নাই? সরি তো সোনা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, অনেক ভালোবাসি। জানি তো আমার পাগলিটা আমাকে কত ভালোবাসে। আর তোমাকে কষ্ট দেব না। সত্যি বলছো তো? 3 সত্যি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি সত্যিই মরে যাব। একটা একটা মানে? একটা মাইর যা আমি তুলে রাখলাম। তোমাকে বলছিলাম না আমার সামনে মরার কথা ভুলে মুখে আনবা না, কিন্তু তুমি তাও বলছো। এখন তো তোমাকে মারা সম্ভব না, কারণ আমার বাচ্চা তোমার পেটে, তাই একটা তুলে রাখলাম। বললেই হলো, আমার ছেলে তার মাকে মারতেই দেবে না। ছেলে মানে? আমার মেয়ে হবে। না, মেয়ে হবে না, ছেলে হবে। না, মেয়ে হবে। আরে আগে তো তাকে আসতে দিবে, তারপরে বোঝা যাবে
সে মেয়ে না ছেলে? ঠিক আছে, কিন্তু কে বললো এই কথা তুমি বলছো? কই না তো, আমি বলিনি। এইদিকে তাকান আপনারা। দরজার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ দরজার সামনে কলি দাঁড়িয়ে আছে। কলিকে দেখে অবাক হয়ে গেলাম। কলি কিভাবে এখানে? কলি তুমি এখানে? আমি কেন? আমি কি এখানে আসতে পারি না? না, আসবে না কেন? কিন্তু আজ হঠাৎ করে আমাদের বাড়িতে আসলে তাই। তানজিলার সাথে দেখা করতে আসলাম, অনেক দিন যোগাযোগ হয়নি। আর এসে আন্টির কাছে শুনলাম তুমি বিয়ে করেছ। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর এটা আমার বউ। তা তো দেখতেই পাচ্ছি। কথা বলছিলাম, হঠাৎ আপু রুমে এসে পড়ে। আরে কলি, তুই এখানে? তুই তো আমাকে ভুলেই গেছিস, কোনো যোগাযোগ নেই, তাই তোর সাথে দেখা করতে আসলাম। ভালো করছিস, আয় বস। আর তানভীর, তুই এখানে কেন? আম্মু খেতে বলছে, তাই তোমাদেরকে ডাকতে আসছি। ঠিক আছে, তুই যা, আমরা আসছি। একসাথেই যাই, চলো। যাবে তুই? আপুর ধমক খেয়ে চলে আসলাম। পেটে আর ক্ষুধা নাই, খাবার টেবিলে বসে অপেক্ষা করছি কখন আসবে আর কখন খাবার পাবো। কিছু সময় পর ওনারা আসলেন, তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি তাহলে এখন আসি আন্টি। কি বলছো তুমি? কোথায় যাবে? তুমি আমাদের বাসায় থাকবে, তানবীরে বিয়ে হওয়ার পর যাবে তুমি। কিন্তু আন্টি, আপু আম্মু? তোমার মা বাবাকে আমি বলে দিচ্ছি তুমি যাচ্ছ না। ঠিক আছে আন্টি। রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, হঠাৎ কি হলো কলির? কলি কি আমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসছে? তাই যদি হয় তাহলে কলি অনেক বড় ভুল করতে যাচ্ছে, যা কলি নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুম থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা লাগলো। সামনে তাকাতেই দেখি একটা মেয়ে নিচে পড়ে আছে। মেয়েটা আমার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ না, আমার স্কুল ফ্রেন্ড রিয়া। আমরা যখন ক্লাস 9-এ ছিলাম তখন ওরা দেশের বাহিরে চলে যায়। ওদের সাথে তেমন যোগাযোগ হয়নি, তবে মাঝে মাঝে ভিডিও কলে কথা হতো। রিয়া, তুই এখানে? শালা, আগে আমাকে তোল। ও সরি, হাত ধর। তারপর রিয়ার হাত ধরে রিয়াকে তুললাম। তুই দেশে আসছিস আর আমাকে জানাসনি কেন? তোকে সারপ্রাইজ দিব বলে তোকে বলিনি আমি আসবো, কিন্তু তোকে সারপ্রাইজ দিতে এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আন্টি না বললে জানতেও পারতাম না তুই যে টিচার। আমি কি চিট করছি? তুই ভালো করেই জানিস তুই কি করছিস। আম্মু কিছু বলছে তোকে? না, কিছুই বলে নাই। যাক, ভালোই হয়েছে। সব কিছুই বলছে। কি সব কিছু বলছে? আপনি লুকিয়ে বিয়ে করেছেন? পিছনে ফিরে দেখি আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, নিলয়, আবির, আকাশ ও জান্নাত। তোরা তো সব কিছুই জানিস। সেটা তো আর আন্টি জানে না। তাও তো। তোরা সব আগে থেকেই জানিস? হ্যাঁ জানি। আর তোরা আমাকে একবারও বলিস? তুই তো এখানে ছিলি না, তাই জানিসও না। সব কথা কি এখানেই বলবি? ও সরি দোস্ত। তারপর সবাইকে আমার রুমে নিয়ে আসলাম। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, সবার সাথে অনেক মজা করলাম। কিন্তু রিয়া, তুই চুপ করে আছিস কেন? ভাবছি। কি ভাবছিস? কিছু না, এমনিতেই। ও, হঠাৎ আম্মুর ডাক আসলো, সবাইকে নিয়ে নিচে গেলাম। তারপর সবাই একসাথে খাবার খেলাম। তারপর সবাই মিলে বাড়ি সাজাতে লাগলো। সবাই অনেক সুন্দর করে সাজিয়েছে। যাক, একটা কাজ তো ভালো হলো, বাড়ি সাজাতে কোনো টাকা লাগলো না। আমার বন্ধুরা সব কাজ করে দিল। আপনারা আবার আমাকে কিপটা ভাইবেন না, আমি মোটেও কিপটা না। কাল বিয়ে, আজ সব কাজ সম্পূর্ণ হলো। কিছু কাজ বাকি আছে, সেটা কাল করা যাবে। সবাই অনেক পরিশ্রম করছে। যাক, এখন আর কেউ আমাদের বেকার বলবে না। কাজ তো আমরাও করছি, অনেক দিন পর একসাথে হয়েছি। সব বন্ধুরা আড্ডা না দিলে কি চলে? তাই তো সবাই মিলে ছাদে গেলাম। সবাই অনেক মজা করলাম। অনেক রাত হয়ে গেছে, তার উপর সারাদিনের ব্যস্ততা, অনেক ক্লান্তি লাগছে। সবাই ঘুমাতে চলে গেল। কিন্তু রিয়া, তুই ঘুমাতে যাবি না? ঘুম আসছে না, তুই যা। তোকে একলা রেখে কিভাবে যাই? তানভীর, আমার কিছু প্রশ্নের উত্তর দিবি? পারলে অবশ্য দেব। আমাকে কি খারাপ দেখতে? কে বলছে তোকে খারাপ দেখতে? তুই অনেক সুন্দর। তাহলে আমাকে তুই কেন ভালোবাসিস না? কে বলছে তোকে আমি ভালোবাসি না? তোকে বন্ধু হিসেবে অনেক বেশি ভালোবাসি। তুই কি কিছুই বুঝিস না? কি বুঝবো? চল নিচে যাব। চল। তারপর আমি আর রিয়া নিচে আসলাম। রিয়া ও রুমে গেল। আমি রুমে গিয়ে দেখি আমার শোয়ার কোনো জায়গাই নাই। সবটুকু বিছানায় ওই হারামিরা দখল করে নিয়ে শুয়ে আছে। কি করব, ওদের উপরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে গেলে দেখি সবাই ঘুম থেকে উঠে গেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম।
কারণ অবন্তী অনেকবার কল করছে, কিন্তু ঘুমিয়েছিলাম বলে বুঝতে পারি নাই। আবারও ফোন বেজে উঠল, তাকিয়ে দেখি অবন্তী ফোন দিছে। রিসিভ করে, গুড মর্নিং। তুমি ফোন ধরো না কেন? গুড মর্নিং জান, ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। আচ্ছা, আমার বাবু কি এখন উঠছো? কে তোমার বাবু? আমি তোমার বর। তুমিই তো আমার বর, আমার বাবু, আমার জান, আমার কলিজা। আমি বাবু হলে আমাদের সন্তান কি তাহলে? তুমি বুঝছো না? এখন তো সবাই তাদের বয়ফ্রেন্ড বরকে বাবু, বেবি এগুলোই ডাকে। আমাকে ডাকবে না, আমার এইগুলো একদম ভালো লাগে না। আমাকে কি বাবু মনে হয় তোমার? বাবু তো শিশুদের বলে, বাচ্চাদের বাবু বেবি বলে। ঠিক আছে, আর বলবো না। হুম। আচ্ছা, এখন রাখছি, আবু আসছে। এই না, যা, ফোন কেটে দিল। একটু যে কথা বলবো তাও হলো না। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম সবাই একসাথে। আজ বিয়ে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি যে বর, আমার দিকে কারো খেয়ালই নেই। আব্বু আম্মু তাদের ছোটবেলার বন্ধু বান্ধবীর সাথে গল্প করছে। এদিকে অবন্তীর কাছে যাব, কিন্তু সেখানেও যেতে পারছি না। অবন্তীর ঘরে এতগুলো মেয়ে বসে আছে। আমি আবার মেয়েদের থেকে একটু দূরেই থাকি। না মানে আমি ভদ্র ছেলে তো, তাই মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলি। আমার বন্ধুগুলোও না, আসলে তাদের নিয়ে কি বলবো, সবগুলো লুচ্চা। দেখেন না, আমাকে এখানে একা রেখে বিয়েতে আসা সুন্দরী মেয়েদের পিছনে ঘুরছে। কেমনটা লাগে বলেন? তাই আর এখানে না থেকে ছাদে চলে যাই। যেই ভাবা সেই কাজ। কিন্তু ছাদে যে আরও একটা বিপদ আমার জন্য অপেক্ষা করছে, কে জানতো সেটা? উপরে উঠে দেখি কলি ছাদে দাঁড়িয়ে আছে। আমি আর সেদিকে না গিয়ে অন্যদিকে গেলাম। একা দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখে। পিছে ফিরে দেখি কলি। হঠাৎ কলি আমাকে জড়িয়ে ধরে। আমি কলিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নেই। তুমি এগুলো কি করছো? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো? তোমার কোনো ধারণা আছে? তুমি জানো আমার বিয়ে হয়ে গেছে? আমি বিবাহিত, তারপরেও তুমি এমন করছো কেন? তুমি 100টা বিয়ে করো, আমার সমস্যা নেই। আমি শুধু তোমাকে চাই। এরপর কলি যা করলো, কলি, আমি ভাবতেও পারিনি কলি এমনটা করতে পারে। হঠাৎ কলি এসে কিস করে। কলিকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দেই। কিন্তু কলি যখন আবারও কিস করে, তখন আর নিজেকে সামলাতে পারলাম না। কলিকে ছাড়িয়ে ঠাস করে একটা চড় মারি। অনেক রাগ হচ্ছে কলির উপর। কিভাবে পারলো কলি? আমি ভাবতেও পারছি না কলি কিভাবে পারলো এমনটা করতে। আমাকে যত খুশি মারো, আমি কিছু বলবো না। তবুও আমাকে তোমার করে নাও। কি নেই আমার যে আমাকে তুমি ভালোবাসো না? প্লিজ চুপ করো। তুমি বুঝতে চাচ্ছ না কেন? আমি তোমাকে চাইলেও ভালোবাসতে পারবো না, কারণ আমি বিবাহিত আর আমি অবন্তীকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আমি পারবো না তোমাকে ভুলতে। কলি, ভালোবাসা এত সহজ না যে যখন খুশি একজনকে ধরলাম আর অন্যজনকে ছেড়ে দিলাম। তুমি আমাকে ভালোবাসো ভালো কথা, কিন্তু পথ চলতে চলতে 10টা মানুষকে ভালো লাগতেই পারে। তাই বলে তুমি 10টা মানুষকে ভালোবাসতে পারবে না 10টা প্রেম করতে। আমি একজনকেই ভালোবাসি, আর সে অবন্তী। ভালোবাসা এত সহজ না যে চাইলেই পাওয়া যায়। ভালোবাসার ক্ষেত্রে কিছু আবেগ, কিছু অনুভূতির দরকার, যা আমার তোমার জন্য নেই। আমি অবন্তীকে ভালোবাসি, আর অবন্তীও তোমাকে কে ভালোবাসে, আর তার কাছেই তুমি সুখী হবে যে তোমাকে ভালোবাসে। কিন্তু আমি কলি, ভালোবাসা বাজারে খেলনা না যে চাইলেই পেয়ে যাবে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। দুটি মনের মিলনেই ভালোবাসা জন্মায়। আর তুমি দেখতেও অনেক সুন্দর। তুমি আমার থেকেও অনেক ভালো ছেলে পাবে। চাই না আমার ভালো ছেলে। ভালোবাসা জোর করে হয় না কলি। জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। আমি বুঝতে পেরেছি জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তুমি অনেক ভালো মেয়ে। তোমাকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে সে সত্যি অনেক লাকি। হয়তো। কলি, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি। কি বন্ধু হবে না আমার? হব। তাহলে আজ থেকে আমরা বন্ধু। বন্ধু। এই দেখি, এদিকে তাকাও তো। কি হলো? কি দেখবে? আরে তোমার মুখের একই অবস্থা করছো। তোমাকে দেখতে তো পেতনির মতো লাগছে। কি? আমি পেতনি? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। নিজে বাঁচলে বাপের নাম। ভাগ তানবীর ভাগ, ডাইনি খেপেছে। কি? আমি ডাইনি? আমি তোমাকে আজ ছাড়ছি না, দাঁড়াও। ওরে আল্লাহ, আমি আর নেই। কলি আমাকে ধরার আগেই আমি ছাদ থেকে ছুমন্তর হয়ে গেলাম, মানে সেখান থেকে দৌড়ে চলে আসি। অবশ্য কলি আমাকে একটুর জন্য ধরতে পারে নাই। আর হ্যাঁ, আপনারাও আপনি কাকে ভালোবাসতেছেন সেটা বড় কথা না,
আপনাকে কে ভালোবাসছে সেটাই বড় কথা। সত্যিকারে ভালোবাসা তো সেটাই যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই। যে আপনাকে ভালোবাসে না তার পিছু ছেড়ে দিন। নিঃস্বার্থভাবে যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন, দেখবেন আপনার জীবন আনন্দে ভরে যাবে। কখন যে কলি আমাকে ভালোবেসে ফেলছে বুঝতেই পারিনি। যাই হোক, আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসি, কিন্তু নিচে নামার সময় হোঁচট খেয়ে একটা মেয়ের উপরে পড়ে যাই। সে আর কেউ না, আমার ফ্রেন্ড রিয়ার উপর পড়ে যাই। এভাবেই আমার উপর শুয়ে থাকবি না উঠবিও? রিয়ার কথায় আমার হুঁশ ফিরল। ওর মুখে কিছু আটকায় না, যখন যা খুশি বলে ফেলে। আমি তাড়াতাড়ি রিয়ার উপর থেকে উঠে পড়ি আর রিয়াকেও তুলি। তুই কি আমার সাথে চুক্তি করে নিছিস? মানে কিসের চুক্তি করব? এত মেয়ে মানুষের ভেতরে শুধু আমার উপরে এসে পড়িস। বলছি, এই চুক্তি কখন করলি? ধ্যাত, কি বলিস? চুক্তি করতে যাব কেন? আর আমি কি ইচ্ছে করে তোর উপর পড়ছি নাকি? তাই তুই ইচ্ছে করে পড়িসনি? চুপ। আয়নায় কখনো নিজের মুখ দেখছিস? দেখতে তো পুরাই একটা পেতনি। রিয়াকে আর কোনো কথা না বলতে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসি, না হলে কপালে অনেক খারাপ ছিল। রুমে বসে আছি, হঠাৎ কি দুলহে রাজা কিয়া কার রাহো। দরজার দিকে তাকিয়ে দেখি শালার বন্ধুগুলো দাঁড়িয়ে আছে। সবাই আমার পাশে এসে বসে। তোরা কি আমার বন্ধু? কেন রে, কি হয়েছে? আমাকে একা রেখে তোরা কোথায় ছিলি? আমরা বাদ দে, ছিলি না ভালোই হয়েছে। আর এই জান্নাত কোথায় রে? ওকে সারাদিন কোথাও দেখলাম না। জান্নাত তো ভাবির রুমে ভাবিকে সাজিয়ে দিচ্ছে। ও, তানভীর, তোর কাজিনকে দেখতে পাচ্ছি না যে। আমার কাজিনকে? আরে নীলার কথা বলছে। নিলয়, নীলার পরীক্ষা চলছে তাই আসতে পারবে না। কিন্তু তুই নীলাকে দিয়ে কি করবি? না মানে সবাইকে দেখলাম, নীলকে দেখছিলাম না, তাই বললাম। সত্যি কি এই কারণ, না অন্য কোনো কারণ আছে? তানবীর, নীলাকে নিলয় ভালোবাসে। নিলয়, আবির যা বলছে সেটা কি ঠিক? না মানে হ্যাঁ। কি, তোর এত বড় সাহস? তুই আমার বোনের সাথে? আসলে তানভীর, আরে শালা, এ তো খুশির খবর, আগে বলবি না? কি হলো, তুই নিলয়কে কিছু বলিস না কেন? নিলয় কি কোনো দোষ করছে? ভালোবাসতেই পারে নিলয়। তোর কোনো সাহায্য লাগলে আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। সবাই মিলে অনেক মজা করলাম। বিয়ের সময় চলে আসে, দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। অবন্তীরা যেহেতু আমাদের বাসায় থাকে তাই এখানেই আমাদের বিয়ে দিয়ে দেয়। আমাদের বিয়ের পর অবন্তীর মা বাবা ওনাদের বাসায় চলে যান। ওনাদের কি একটা দরকারি কাজ পড়েছে, যার জন্য আর্জেন্ট চলে যেতে হলো। অবন্তীর ছোট বোনটা, মানে আমার শালি, অনেক দুষ্টু প্রকৃতির একটা মেয়ে। অবন্তীর বোনকে দেখে মনে হয় না এত দুষ্টু মেয়ে। আমিও ভাবছিলাম মেয়েটা অনেক সরল যখন প্রথম দেখা হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি কত দুষ্টু মেয়ে। মাত্র ক্লাস 5-এ পড়ে, তাই এমন। যাই হোক, বিয়েটা ভালোভাবে হয়ে গেল। নিজের বিয়ের বর্ণনা কিভাবে দেব বলেন? সবাই তো জানেন বিয়ে কেমন হয়। বন্ধুরা মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি। রাত প্রায় 1টা বেজে। হঠাৎ আম্মু, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? বৌমা ঘরে একা বসে আছে আর তুই এখানে আড্ডা দিচ্ছিস? এখনই ঘরে যা। যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আজ কেমন জানি ভয় লাগছে। কেমন এক অদ্ভুত একটা অনুভূতি তৈরি হচ্ছে মনের মধ্যে। নিজের ঘরেও আজ যেতে ভয় করছে। আমাকে এভাবে দেখে আমার বন্ধুরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। আমি ঘরে ঢুকে দেখি অবন্তী মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমার উপস্থিত বুঝতে পেরে অবন্তী বিছানা থেকে নেমে আমার কাছে আসে। কেন জানি না আজ আমার অনেক নার্ভাস লাগছে। কি করব বুঝতে পারছি না। যদিও অবন্তীর সাথে এক ঘরে আগেও অনেক থেকেছি, কিন্তু আজ কেমন ভয় করছে। অবন্তী আমাকে সালাম করতে নিলে আমি অবন্তীকে ধরে ফেলি, কারণ একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কারো কাছেই মাথা নত করা ঠিক না। আমি চাই না তুমি আমাকে সালাম করো। আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা এটা একদমই ঠিক না। শুধুমাত্র আল্লাহর কাছেই মাথা নত করা আমার কাছে সঠিক মনে হয়। তাই তোমার স্থান পায় না আমার এই বুকে। অবন্তীকে বুকের সাথে জড়িয়ে ধরি। তারপর, তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি শাড়ি পাল্টিয়ে আসো। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তাহলে জামা আছে সেটা পরে আসো। ঠিক আছে। তারপর অবন্তী বিয়ের শাড়ি পাল্টিয়ে আসে আর আমিও আমার পোশাক পাল্টিয়ে ফেলি। তারপর অবন্তীকে সাথে নিয়ে অজু করে এসে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে মোনাজাত শেষ করি। নামাজ শেষ হলে অবন্তীকে কোলে করে বিছানায় যাই। বাকিটুকু ইতিহাস। সূর্যের আলো এসে চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই দেখি অবন্তী আমার বুকের উপর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনের শরীরে কোনো পোশাক নেই। একটা চাঁদে জড়িয়ে আছে। আমাদের দুজনকে অবন্তীকে ডাক দেয়।
অবন্তী, সকাল হয়ে গেছে, উঠো। আমার অনেক ঘুম পাচ্ছে, একটু পরে উঠবো। না, তোমাকে এখনই উঠতে হবে। তোমার বুকে ঘুমাতে আমার অনেক ভালো লাগে। এখন ডিস্টার্ব করো না, একটু ঘুমাতে দাও। কিন্তু অবন্তী, সারা রাতে একটুও ঘুমাতে দাওনি, এখন যদি ঘুমাতে না দাও তোমার খবর আছে। অবন্তী, এমন কথা শুনে আর কিছু বলার সাহস করলাম না। এখন যদি বেশি বুঝতে চাই তাহলে আমার কপালে দুঃখ আছে। অবন্তীকে আস্তে করে আমার উপর থেকে নামিয়ে আমার পাশে শুয়ে দিলাম। তারপর আমি উঠে গোসল করতে যাই। গোসল শেষে বের হতেই দেখি অবন্তী গায়ে একটা চাদর জড়িয়ে বিছানায় বসে আছে। উঠে গেছো তুমি? উঠি নাই, তুমি তুলছো। কি আমি? হ্যাঁ তুমি। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, মাঝখানে তুমি একা শুইয়ে দিয়ে উঠে গেলে, আর অমনি আমার ঘুমও ভেঙে গেল, সাথে স্বপ্নটাও শেষ হয়ে গেল। এতে আমার দোষ কোথায়? তোমার বুকে ঘুমিয়েছিলাম বলেই তো সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, কিন্তু তুমি কি করলে? ও, তা কি স্বপ্ন দেখছিলে তুমি? তোমাকে বলবো কেন? আমি না তোমার বর? আইসে আমার বর। কি বললে? কিছুই না, সরো সামনে থেকে। আমাকে সরিয়ে দিয়ে অবন্তী গোসল করতে চলে যায়। অবন্তী, তোমার পুরো কথা বলার আগেই অবন্তী দরজা বন্ধ করে দেয়। শুনলে কি হতো, না শুনে দরজা বন্ধ করে দিল। অবন্তী গোসলটা শেষ করে একটা তোয়ালে গায়ে দিয়ে বের হয়। অবন্তীকে ভেজা শরীরে আরো বেশি সুন্দর লাগছে। খারাপ চিন্তা করবেন না প্লিজ, এটা শুধুই একটা কাল্পনিক গল্প। আমি এখন কি পরবো? অবন্তীর কথা শুনে আলমারিতে রাখা অবন্তীর জন্য নীল রঙের একটা শাড়ি বের করে দিলাম। আর এই শাড়িটা পরে নাও। আমি শাড়ি পরতে জানি না, তুমি পরিয়ে দাও। পারবো না আমি। প্লিজ দাও না পরিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু দাঁড়াও, আমি যে তোমাকে শাড়ি পরিয়ে দেব তার বদলে তুমি আমাকে কি দিবে? আমি কি দেব তোমাকে? ওরে বাবা, আমি কষ্ট করে তোমাকে শাড়ি পরিয়ে দিব আর আমাকে কিছু দিবা না তুমি? কি চাও তুমি? তোমার ওই মিষ্টি ঠোঁটের ছোট্ট একটা কিস। ঠিক আছে, কিন্তু আগে আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে, তারপর। আচ্ছা, তারপর অবন্তীকে শাড়ি পরিয়ে দেই। যদিও আমি শাড়ি পরাতে পারতাম না, কিন্তু একদিন ইউটিউবে ভিডিও দেখে অবন্তীকে পরিয়ে দিছিলাম। সেই থেকে শিখে গেছি কিভাবে শাড়ি পরাতে হয়। আজও সেইভাবে অবন্তীকে আমার পছন্দ করা নীল রঙের শাড়ি পরিয়ে দিচ্ছি, কিন্তু অবন্তীর জন্য ভালোভাবে পরাতে পারছি না। এমন করছো কেন? আমার অসুবিধা হচ্ছে পরাতে। আমারই তো সব দোষ। আমার দোষ মানে? তুমি শরীর স্পর্শ করেছো দেখেই তো আমি কেঁপে উঠছি, সুরসুরি লাগে আমার। তোমার মুখে কিছু আটকায় না। বারে, নিজের বরকেও বলতে পারবো না? ছি। ছিবাদ দিয়ে জলদি কাপড় পরিয়ে দাও, এখনই কেউ এসে বলবে দরজা খুলো মা, তোমাকে প্রতিবেশীরা দেখতে আসছে। ফালতু কথা বাদ দাও, ওটাকে বৌভাত বলে। যে যাই বলুক, মানে তো একই। আর একটা কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সত্যি কথা বললেই দোষ। অবন্তীর সাথে কথাই পারবো না, তাই আমি চুপচাপ অবন্তীকে শাড়ি পরিয়ে দেই। যখন শাড়ির কুচি দিতে যাব অমনি অবন্তী জড়িয়ে ধরে। কি হলো, এভাবে জড়িয়ে ধরলে কেন? কিছু না, দাও আমি ঠিক করে নিচ্ছি। অবন্তীকে শাড়ির কুচি হাতে ধরিয়ে দিয়ে দেই। অবন্তী কুচি দিয়ে পরে নেয়। সত্যি বলতে এই শাড়ির বিষয়ে আমার কোনো ধারণাই নেই। এমনি অবন্তী শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়ায়। অবন্তীকে দেখে আমি আবারও ক্রাশ খেলাম। ক্রাশ কিভাবে খাই? মনে হচ্ছে আমার সামনে নীল পরি দাঁড়িয়ে আছে। কেমন লাগছে আমাকে? সুন্দর। শুধু সুন্দর? তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম নীল পরীর মতো, যদিও কখনো পরি দেখি নাই। সত্যি? সত্যি। এবার আমার পাওনাটা দাও। তোমার আবার কিসের পাওনা? এত জলদি ভুলে গেলে তুমি? তুমি বলেছিলে তোমাকে শাড়ি পরিয়ে দিলে কিস করবে। তাই আমি বলেছিলাম বুঝি? আচ্ছা তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ কেন করব? আমি চোখ বন্ধ করব না। তাহলে আমিও কিস করব না। ঠিক আছে, করছি। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, কিন্তু অবন্তীর কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি চোখ খুলতেই দেখি অবন্তী আমার সামনে নেই। দরজার দিকে তাকিয়ে দেখি অবন্তী দরজার সামনে দাঁড়িয়ে হাসছে। তার মানে কি অবন্তী আমাকে বোকা বানালো?
তুমি এটা ঠিক করলে না। কচু ঠিক করিনি। তোমাকে দেখে নিব আমি। এখনই দেখে নাও। দাঁড়াও তুমি। আমাকে ধরতে পারবে না। অবন্তী বলেই সেখান থেকে দৌড়ে চলে যায় বাহিরে। আমাকে ধোকা দিল মেয়েটা। আমিও দেখে নিব তোমাকে অবন্তী। অবন্তীর পিছনে যেই না যাব তখনই অবন্তীর ছোট বোন এসে আমার সামনে দাঁড়ায়, আর সাথে দুইটা শয়তানিও আছে, জান্নাত ও রিয়া। কোথায় যাচ্ছিস রে তুই? তোকে বলতে হবে নাকি? যা ভাগ। যাব তো। যাবি তো যা, এখানে কি করছিস? যাব, কিন্তু তার আগে আমাদের 10,000 টাকা দে। হোয়াট? এতগুলো টাকা? তাও আবার তোদেরকে? কখনোই না। কি দিবি না তুই? তোদের লজ্জা হয় না বন্ধুর কাছে টাকা চাস? তুই দিবি কিনা বল। না, দেব না। সিমি, তোমার ভাইয়াকে ভিডিওটা দেখাও তো। কিসের ভিডিও এটা? তুই দেখ এটা কিসের ভিডিও। সিমির হাত থেকে ফোনটা হাতে নিয়ে দেখতেই অবাক হয়ে গেলাম। ভিডিওতে দেখাচ্ছে আমি সিগারেট খাচ্ছি, কিন্তু আমি তো এগুলো খাই না। তাহলে এটা কিভাবে হলো? এটা কি আমি? হ্যাঁ তুই। কিন্তু আমি তো সিগারেট খাই না। তোর মনে আছে নিরির জন্মদিনের কথা? নিরি? কিছু মনে পড়লো? তুই কিন্তু এটা ঠিক করিস নাই। ঠিক না ভুল সেটা না হয় আন্টি ঠিক করবে। ব্ল্যাকমেল করছিস আমাকে? যা দেব না, যা দেব না আমি। যা পারিস কর গিয়ে। জান্নাত চল তো আন্টির কাছে। দোস্ত এমন করিস কেন? দিচ্ছি তো টাকা। টাকা দিয়ে দিলাম। 5,000 কেন? বাকি টাকা কোথায়? আমার কাছে আর নেই। ঠিক আছে, এটা দিয়েই চালিয়ে নেব। চলে গেল, জলে চলে গেল কতগুলো টাকা। আমাকে ব্ল্যাকমেল করে কতগুলো টাকা নিয়ে গেল। ঠিক আছে, আমারও সময় আসবে একদিন, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আমি কখনো এইসব খাই না, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে একদিন খেয়েছিলাম। আর সেই দিন ছিল নিরির জন্মদিন। নিরি আমাদের আরও একটা বন্ধু, যেমন জান্নাত ও রিয়া। আমরা সব বন্ধুরা মিলে নিরির জন্মদিন উপলক্ষে বিশেষ একটা অনুষ্ঠান করি। সেদিন বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খেয়েছিলাম, কিন্তু এই জান্নাত যে সেটার কখন ভিডিও করেছে সেটা আমি জানিই না। বিয়ের কিছুদিন পর অবন্তী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। তখন অবন্তীকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। অবন্তীর পেটে হাত রাখতেই অবন্তী কেঁপে ওঠে। এই চুলে নিয়ে আমি কনফিউশনে আছি। চুল থেকে কিভাবে সুগন্ধ আসে যা কি ছেলেদের বলে পাগল করে দেয়? না মানে অনেক গল্পে এমন পড়ছি। আর তাছাড়া সিনেমায়ও দেখায়। বিবাহিত কেউ থাকলে প্লিজ ইনবক্সে একটু বলবেন মেয়েদের চুলে সুবাস আসলে সত্যি কিনা এই বিষয়ে। কি শুরু করলে তুমি? রোম্যান্স করছি। তোমাকে রোম্যান্স করতে কে? তুমি এমন কেন? আর তোমার কথা শুনতেই বা যাবো কেন আমি? আমার সম্পত্তি, আমি যা খুশি করব, তাতে তোমার কি শুনি? তোমার বউ আমি, আর তোমার সম্পত্তি এখানেই আছে, কোথাও হারিয়ে যাচ্ছে না। তুমি এত নিষ্ঠুর কেন? কি বললে তুমি? আমি নিষ্ঠুর? তা নয় তো কি? কত সুন্দর রোমান্টিক একটা সকাল, আর এই রোমান্টিক সকালে রোমান্স করতে দিচ্ছ না? কি চাই তোমার? বেশি কিছু না, একটা কিস দিলেই হবে। ঠিক আছে, এরপরে আর কোনো দুষ্টুমি করবে না। তারপর অবন্তীর মিষ্টি ঠোঁট দিয়ে কিস করলো। আসলে কি মিষ্টি লাগে? প্লিজ কমেন্ট করে জানাবেন কেউ। এখন ছাড়ো, মা ডাকছেন। তোমার মা আসলেন কখন? আমার মা না, তোমার মা ডাকছেন। ও, আমি ভাবছি তোমার মা। এখন ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। না গেলে হয় না? না হয় না, ছাড়ো এখন। অবন্তীকে ছেড়ে দিলাম। তারপর গোসল করলাম। গোসল শেষে বেরিয়ে দেখি অবন্তী রুমে নেই, মনে হয় নিচে গেছে। যাই হোক, ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই টেবিলে বসে আছে আমার জন্য। তারপর সবাই একসাথে বসে খাবার খেলাম। খাবার রেডি আছে, চলে আসেন, একসাথে সবাই খাবার খাই। হঠাৎ আব্বু। তানবীর। হ্যাঁ বাবা বলো। দেখ বাবা, আমার তো অনেক বয়স হলো, আর তুই এখন বড় হয়ে গেছিস। আমি একা অফিস সামলাতে পারছি না, তুই যদি আমাকে সাহায্য করতি। ঠিক আছে বাবা, তুমি ম্যানেজারকে বলে দাও আমি যাব। আমার সব কিছু বলা আছে ম্যানেজারকে, তুই অফিসে গেলে তোকে দেখিয়ে দিবে সব। ঠিক আছে আব্বু। রুমে বসে আছি, তখন অবন্তী রুমে আসে। অবন্তী কোনো কথা বলল না,
অবন্তী এসে আমার পাশে চুপ করে শুয়ে পড়ে। তোমার শরীর কি খারাপ লাগছে? না, তাহলে মন খারাপ করে আছো কেন? বাড়ির কথা মনে পড়ছে। ও তানভীর, আমি আম্মুর কাছে যাব। যাবে, কিন্তু আমার যে ভালো লাগে না। কি ভালো লাগে না? শ্বশুর বাড়ি। কি বলো? না কিছু না, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও। কেন? কাল তোমাদের বাড়িতে যাব। সত্যি বলছো আমাকে নিয়ে যাবে? সত্যি। আই লাভ ইউ। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বাংলার প্রভাত। শ্বশুর বাড়ির গল্প এটা সত্যি কিনা জানি না, না মানে বিয়ে করি নাই তো তাই। পরের দিন সকালে রেডি হয়ে বসে আছি অবন্তীর জন্য, কিন্তু তার আসার কোনো নামই নাই। অনেকক্ষণ পর অবন্তী আসলো, তারপর মা বাবার দোয়া নিয়ে শ্বশুর বাড়ির পথে রওনা হলাম। এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, সবাই দোয়া করবেন। অবন্তীকে গাড়িতে বসিয়ে দিয়ে আমিও বসে পড়ি, তারপর গাড়ি স্টার্ট দেই। গাড়ি চালাচ্ছি, হঠাৎ অবন্তী, গাড়ি থামাও। আমি গাড়ি সাইডে দাঁড় করাই। কি হলো, থামাতে বললে কেন? এদিকে দেখো। কি? অবন্তী আমাকে হাতের ইশারায় দেখালো। সামনের দিকে তাকাতেই দেখি রাস্তার পাশে একটা ফুচকার দোকান। আমি ফুচকা খাবো। তোমাকে না বলছি বাইরের খাবার খাবে না তুমি? অবন্তীর এমন করে বলল যে আর না করতে পারলাম না। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ফুচকা আনছি। ঠিক আছে, আর হ্যাঁ, ঝাল বেশি করে দিয়ে আনবে। ওকে। যাই হোক, গাড়ি থেকে নেমে ফুচকার দোকানে গেলাম আর অবন্তীর জন্য ফুচকা কিনলাম। তারপর গাড়িতে এসে অবন্তীকে ফুচকাগুলো দিলাম। নাও তোমার ফুচকা। দাও। অবন্তীকে ফুচকা দিয়ে আমি গাড়ি ড্রাইভিং করতে থাকি। অবন্তী অনেক মজা করে ফুচকা খাচ্ছে। আমি বুঝি না মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে, তাও আবার এত ঝাল করে। নাও, তুমিও খাও। না, আমি এইগুলো খাই না। একটা খাও। বলছি তো খাবো না। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি কি ভুল করছি? আজব, কিভাবে কথা বললাম আমি? আর তুমি ভুল করতে যাবে কেন? তাহলে খাচ্ছ না কেন? একটা খাও, একটা খাও না। আমার এগুলো ভালো লাগে না খেতে। তাহলে আমিও খাবো না। তুমিও খাবে না, আমিও খাবো না। তাহলে পাঠক পাঠিকাদের দিয়ে দাও ফুচকাগুলো। নাও, তোমার ওনাদের দিয়ে দাও, লাগবে না আমার। এই ধরেন ভাইয়া ও আপুরা, ফুচকা খান আর টাকাটা দিয়ে যাইয়েন। 220 টাকার ফুচকা ছিল ওখানে। তুমি সত্যিই দিয়ে দিলে? তুমি তো দিতে বললে তাই দিলাম। আমি বলছি আর তুমি ফুচকা সত্যিই দিয়ে দিলে? দিছি। শয়তান ছেলে, তোর খবর আছে। বলেই অবন্তী আমাকে মারতে লাগে। আরে আরে, কি করছো তুমি? অ্যাক্সিডেন্ট করবো তো। সরি বলো। সরি বলবো কেন? ভুল করছো, সরি বলবা না? সরি। এভাবে না, কান ধরে সরি বলো। পারবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। এই যে কান ধরেছি, আর সরিও। এবার তো খুশি? অনেক। ছি ছি টু। আজব, ভুল না করেও শাস্তি পেতে হলো। উনি দিতে বলে, আবার উনি না করে মেয়েদের মনে যে কখন কি চলে কেউ বলতে পারে না ভাই। মেয়েরা মন বোঝা অনেক কঠিন। মেয়েরা হচ্ছে একটা গিরগিটির মতো, যখন তখন নিজের রং বদলায়। বলতে হবে কপাল করে একটা বউ পেয়েছিলাম। সত্যি বলতে আমার চুপ থাকতে বেশি ভালো লাগে, কিন্তু অবন্তীর জন্য পারলাম না। সারাটা রাস্তায় বকবক করছে। আসলে আমি বুঝি না মেয়েরা এত কথা বলে কিভাবে, একটু কি চুপ করে থাকতে পারে না? আজব মাইরি, মেয়েদের মন বোঝা বড় দায়। অবশেষে শ্বশুর বাড়ি পৌঁছালাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি। একটু পর অবন্তীর আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দেখে অবন্তীর আম্মু এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় আমাদের এখানে আশা করে নাই। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আর বাড়ির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে। এখানে যে আরো একজন মানুষ দাঁড়িয়ে আছে, তাকে কি কেউ চোখে দেখে না? কেমন আছিস রে মা? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। মা, বাবা কোথায়? দেখতে পাচ্ছি না বাবা। অবন্তী শ্বশুর মশাইকে না মানে অবন্তীর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অনেকদিন পর অবন্তীর মা বাবার সাথে দেখা হলো, তাই হয়তো একটু ইমোশনাল হয়ে পড়ছে। তারপর সবাই একসাথে বসে কিছু সময় গল্প করি। অবন্তী, মা জামাইকে ঘরে নিয়ে যা। তারপর অবন্তীর সাথে অবন্তী রুমে আসলাম। অনেক ক্লান্ত লাগছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুম চলে আসে চোখে।
ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে, তাই উঠে হাত মুখ ধুয়ে নিলাম। হঠাৎ বাহিরে থেকে হাসির শব্দ শুনতে পাই। বাহিরে এসে দেখি অবন্তীর সাথে কিছু মেয়ে বসে আছে আর হাসাহাসি করছে। আমি গিয়ে মেয়েগুলোর সামনের সোফায় বসলাম। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। অবন্তী আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমার স্বামী তানভীর, আর তানভীর ওরা ভালো, আমার friend তোমরা কেমন সুমনা, আছো? শোভা আর নীলাদ্রি। হাই দুলাভাই, কেমন আছেন? হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে বসে পড়লো আর জি দুলাভাই, আমরাও ভালো আছি। কি কিউট রে তোর বর অবন্তী। অবন্তী, তোর বরটা আমাকে দিয়ে দে। কি? অবন্তী, তুই এই চকলেট বয়কে কোথায় পেলি রে? বাড়ি থেকে বের হ বলছি। বের হব মানে? দুলাভাই চলেন একটু বাহির থেকে ঘুরে আসি। চুপ, ওকে ধরবি না। তানভীর কোথাও যাবে না। আর তোরা এখনো এখানে কেন? তোদের যেতে বলছি না? অবন্তীর এমন রাগী চেহারা দেখে মেয়েগুলো চলে গেল। অবন্তীর চেহারা দেখার মতো ছিল। অবন্তীর ফর্সাকাল টমেটোর মতো লাল হয়ে গেছে। অনেক কিউট লাগছে অবন্তীকে রাগী চেহারায়। চুপ করে অবন্তীর কয়টা ছবি তুলে নিলাম। ওদের সাহস কত আমার স্বামীর দিকে চোখ দেয়? ওদের কপাল ভালো আমার বন্ধু বলে বেঁচে গেল। অবন্তী, কি হলো? চিৎকার করছো কেন? যা, আমি কখন চিৎকার করলাম? সোনা, রাগ করছো কেন? আমি তো তোমার। আমার কি? হ্যাঁ, আমার কি? তোকে এই ফাজিল মেয়েগুলো কত কিছু বললো, আর তুই ওদের কিছুই বললি না। আমি কি বলবো? তুই কি বলবি মানে? তোকে ওরা কিউট বলবে কেন? আমার স্বামীকে ওরা কিউট, চকলেট বয় এগুলো বলবে কেন? আমার স্বামীকে আমি বলবো, ওরা বলবে কেন? আর তুই যদি আবার ওই পেতনিদের সাথে কথা বলিস, তোর খবর আছে। একদম একদম কথা বলবি না ওদের সাথে। ঠিক আছে, বলবো না কথা। এখন একটু হাসো। এখন খুশি? সোনা, একটু এদিকে আসবে? বলো। অবন্তীর কাছে আসতেই, অবন্তীর হাত ধরে টানতেই অবন্তী নিজেকে সামলাতে না পেরে আমার উপর পড়ে যায়। অমনি অবন্তীকে জড়িয়ে ধরি বুকের সাথে। কি করছো? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। ছাড়বো, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। জি মহারাজ, বলেন কি করতে হবে? এটা বলা যায় না, করে দেখাতে হয়। সেটা আবার কি? দাঁড়াও, দেখাচ্ছি কি সেটা। কিন্তু তার আগে তুমি চোখ বন্ধ করো। ঠিক আছে। অবন্তী চোখ বন্ধ করতেই চার ঠোঁট এক করে দিলাম। কিছু সময় পর অবন্তীকে ছেড়ে দেই। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আমার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেল। এমন ভাবে কেউ কিস করে? যান, আর একবার করি। এই না, আর পারবো না। একবার। শালি, আমাকে মাইরা ফেলাবি নাকি? তুমি কি আমাকে গালি দিচ্ছ? না সোনা, তোমাকে গালি দেই নাই। তাহলে আর একবার করতে দাও না। না সোনা, একদিনে সব খেয়ে ফেললে পরে কি খাবে? ওটা কি ফুরানোর জিনিস যে ফুরিয়ে যাবে? আরে তুমি জানো না, বেশি খেলে জলদি ফুরিয়ে যাবে। ঠিক আছে, লাগবে না আমার। রাগ করছো কেন? রাগ করি নাই। তাহলে ঠিক আছে। বাবু, আমাকে ঘুরতে নিয়ে যাবা? তোমাকে বাবু বলতে না করছি না, আর এখন ঘুরতে যেতে পারবো না। আর বাবু বলবো না, চলো না একটু ঘুরতেই, একটু ঘুরেই চলে আসবো। জামাই তো যাবে না বলছে, তাও কেন তুই জেদ করছিস? তাছাড়া এখন বাহিরের অবস্থাও ভালো না। হঠাৎ অবন্তীর মা এসে কথাটা বলল। আম্মু তুমিও? মা তো ঠিকই বলছে অবন্তী। না, আমি যাবই, তুমি চলো। তুই বুঝতে পারছিস না, বাহিরে যাওয়া তোদের জন্য ভালো। ভালো না খারাপ সেটা আমি বুঝতে চাই না, আমি ঘুরতে যাব ব্যাস। আম্মা, ও যখন এত করে বলছে একটু ঘুরেই আসি। ঠিক আছে বাবা, কিন্তু জলদি ফিরে আসবে। তোমাকে চিন্তা করতে হবে না, আমরা জলদিই ফিরবো। তারপর অবন্তীকে সাথে নিয়ে ঘুরতে বের হই, কিন্তু বাড়ির বাইরে বের হতে বৃষ্টি শুরু হলো। এই যা, এখন কি হবে? কি হবে? যেখান থেকে এসেছি সেখানেই চলে যেতে হবে। উজানি কথা বলো কেন? ভালো কথা বললেই খারাপ হয়ে যায়। আমি বৃষ্টিতে ভিজবো। একদম না, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। না, আমার ঠান্ডা লাগবে না। অবন্তী দাঁড়াও। অবন্তী বৃষ্টিতে ভিজতে চলে যায়। এদিকে অবন্তীর শরীর ভিজে যাওয়ায় অবন্তীর শরীর স্পষ্ট বোঝা যাচ্ছে। অবন্তীকে অনেক আবার বলার পরও যখন অবন্তী শুনছিল না, তখন আর নিজের রাগকে ধরে রাখতে পারলাম না। রাগ সামলাতে না পেরে অবন্তীর গালে ঠাস করে এক চড় দেই। এই প্রথম অবন্তীর শরীরে আঘাত করলাম।
নিজের কাছে অনেক খারাপ লাগছে। কিভাবে পারলাম আমি অবন্তীকে মারতে? অবন্তীর গালে হাত দিয়ে আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমি অবন্তীর হাত ধরে ঘরে নিয়ে আসি। অবন্তী ছোটার অনেক চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে ওঠেনি অবন্তী। আমার হাত ছাড়ো। অবন্তীর হাত ছেড়ে দিলাম। তুমি আমাকে মারলে কেন? কিছু না বলে অবন্তীর হাত ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলাম। এখানে নিয়ে আসলে কেন? আয়নার দিকে তাকাও। অবন্তী আমার কথা মতো আয়নার দিকে তাকায়। অবন্তী আয়নার দিকে তাকিয়ে দেখে অবন্তীর জামা বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় শরীরের সাথে লেপ্টে আছে, যার জন্য অবন্তীর শরীরের ভিন্ন অংশ বোঝা যাচ্ছে। সরি। যাও চেঞ্জ করে আসো। অবন্তী কাপড় পাল্টাতে চলে যায় ওয়াশরুমে। এদিকে অনেক বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে যায়, আর সাথে সাথে ঘরটাও অন্ধকার হয়ে গেল। হঠাৎ অবন্তী চিৎকার দিয়ে ওঠে, অবন্তী কি হলো তোমার? অবন্তী দরজা খোলো। হঠাৎ অবন্তী দরজা খোলে আমাকে জড়িয়ে ধরে অনেক শক্ত করে। অবন্তী কাঁপছে, হয়তো কোনো কারণে ভয় পেয়েছে। অবন্তীকে সাবধানে খাটের উপর বসিয়ে দিয়ে আমি অবন্তীর পাশে বসি। অবন্তী, তুমি ঠিক আছো? অন্ধকারে আমার অনেক ভয় করে, আমাকে ছেড়ে যেও না তুমি। না, যাবো না তোমাকে একা রেখে। তোমার বুকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো। অবন্তীকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। এদিকে বৃষ্টির বেগ আরো বেড়ে গেছে। মোবাইল ফোনটা বের করে আলো লাইট জ্বালাই। এতে ঘরটাও একটু আলো হয়েছে। অবন্তী কিছুটা হলেও এখন স্বাভাবিক হয়েছে। আমার ফোনেরও চার্জ শেষ হয়ে যাচ্ছে। অবন্তীকে আমার কাছ থেকে ছাড়াতে গেলে, তুমি কোথায় যাচ্ছ? অবন্তী তুমি এখানে বসো, আমি দেখি কোথাও মোমবাতি পাই কিনা। না লাগবে না। না লাগবে, তুমি বসো, আমি নিয়ে আসছি। জলদি আসবে। জলদি ফিরবো। অবন্তীকে ছাড়িয়ে মোমবাতির জন্য পা বাড়াতেই জোরে বিদ্যুৎ চমকায়। অবন্তী চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরে। কি হলো, তুমি চিৎকার দিলে কেন? বিদ্যুৎ চমকালে আমার অনেক ভয় করে। তাহলে আমার সাথে আসো। হুম। তারপর অবন্তীকে সাথে নিয়ে মোমবাতি খুঁজতে থাকি, আর মোমবাতি পেয়েও যাই। মোমে আগুন দিয়ে টেবিলে রেখে দেই। সারাদিন কেটে গেল, কিন্তু বৃষ্টি পড়া শেষ হলো না। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে আছি, আর আমি একটা জিনিস বুঝতে পারছি না। অবন্তীর মা, মানে আমার শাশুড়ি মা, আমাদেরকে বাইরে যেতে এত বাধা দিচ্ছিল কেন? তাছাড়াও আমার মনে হচ্ছে আমরা এখানে আসছি সেটা নিয়ে অবন্তীর মা একদমই খুশি হয় নাই। আমরা যখন থেকে এখানে এসেছি তখন থেকে মনে হচ্ছে অবন্তীর মা কিছু একটা নিয়ে ভাবছে, কিছু চিন্তা করছে আমাদের নিয়ে। কিন্তু কি সেটা? অবন্তীর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। কিছুক্ষণের মধ্যেই অবন্তী ঘুমিয়ে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। অনেক রাত হয়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। জানি না এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারি নাই। সকালে ঘুম থেকে উঠেই অবাক হয়ে গেলাম, কারণ অবন্তী জামা কাপড় প্যাক করছে। সোনা, তুমি কি করছো এগুলো? ফ্রেশ হয়ে আসো। কিন্তু কেন? থাকবো না এখানে, চলে যাব। কালই তো আসলাম, আর আজ চলে যাব? আজই চলে যাব। জানো, এই পেতনির আমাকে বলে নাকি আজও আসবে এখানে। আসলে সমস্যা কি? তোমার ফ্রেন্ডই তো। না, আমার বন্ধু না ওরা। আমাকে বলে কি না তোমাকে নাকি ওরা আমার কাছ থেকে নিয়ে যাবে। বললেই হলো নাকি? আমার জানকে ছেড়ে আমি কোথাও যাব না। কথা শেষ হলে রেডি হয়ে আসো। কথা না বাড়িয়ে রেডি হলাম। তারপর শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরলাম। আব্বু আম্মুর সাথে কিছু কথা বলে ঘরে আসি। রুমে আসতেই অবন্তী হাসতে লাগলো। অবন্তীর হাসি দেখে আমি কিছু বুঝতে পারলাম না। এদিকে অবন্তীর হাসি থামার কোনো নামই নাই। অবন্তীকে অনেকবার বলার পরেও অবন্তীর হাসি থামছিল না। অবন্তীকে জড়িয়ে ধরে বললাম হাসি থামাতে, কিন্তু কিছুতেই থামছে না। অবন্তীর হাসি থামাতে না পেরে অবন্তীর ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল তানভীর। আমি কিছু করি নাই, সব কিছু তানভীর করছে। অমনি অবন্তী চুপ হয়ে গেল। তোমার কি হয়েছে? এইভাবে হাসছো কেন? ওই পেতনিরা যখন বাড়িতে এসে দেখবে আমরা নাই, তখন ওদের কি অবস্থা হবে তাই ভেবে হাসছি। ও, তুমি অনেক লুচু। লুচু আবার কি? লুচ্চাকে লুচু বলে। কি? এই, আমাকে তোমার কোন দিক থেকে লুচু মনে হয়? আমি তো ঠিকই বলছি। কি আমি লুচু? তাই তো, আমি যখন কিস করতে চাই তখন কিস করতে দাও না, আর তুমি ঠিকই কিস করো। তাহলে তুমি তো লুচুই হলে। তুমি তো কিস করো না, আমাকে কিস নামে নির্যাতন করো। কি? আমি নির্যাতন করি তোমাকে?
তোমাকে? মাত্র তো একবার কিস করলাম। ওই একবারই অনেক। নিচে নামাও। নিচে নামবো কেন? তুই আজকে থেকে নিচে শুবি, আমার সাথে শুতে পারবি না। তোমাকে ছাড়া আমি একা কিভাবে থাকবো? চুপ কর, আমি না তোকে নির্যাতন করি? আসবি না আমার কাছে, আমাকে ধরতেও পারবি না তুই। ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিল আমাকে, না মানে তানভীরকে। উপর থেকে পড়ে যাওয়ায় কিছুটা ব্যথা লাগে হাতে। স্বামীকে এইভাবে কেউ ফেলে দেয়? ঠিক আছে, যাবো না তোমার কাছে। ধ্যাত বাল। গল্পের সাথে আমার বাস্তব সম্পর্ক আবার যেন যোগ করেন না। এটা সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প, এর সাথে বাস্তবের কোনো প্রকার মিল নেই। ঘর থেকে বের হয়ে বাড়ির ছাদে গেলাম। দেখি আমাকে ছাড়া তুমি একা কিভাবে থাকো। একটু পর সেই আমার কাছে আসতে হবে তোমাকে। ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছি। চাঁদও আজ অন্ধকার, না মানে আজ চাঁদ ওঠেনি, তো তাই আর কি অন্ধকার লাগছে আকাশ। আনমনে দাঁড়িয়ে আছি, হঠাৎ কেউ পিছন থেকে এসে আমায় জড়িয়ে ধরে। আমি তাকে ছাড়িয়ে নিলাম। তারপর পিছনে ফিরে দেখি অবন্তী দাঁড়িয়ে আছে। অবন্তীকে দেখে কিছুটা অবাক হলাম। অবন্তী কান্না করছে দেখে অবন্তী আবারও জড়িয়ে ধরে। আর সরি, আর কখনো তোমার সাথে এমন ব্যবহার করব না। আয়া না উঠ পাহাড় কি নিচে। আমি চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। একটু শিক্ষা দিতে হবে না? প্লিজ আমার সাথে কথা বলো, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। অবন্তীর কান্না আর সহ্য করতে পারলাম না। অবন্তীকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরি। অবন্তীও জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাব। অবন্তীর চোখের পানি একদমই সহ্য হয় না আমার। অনেক বেশি ভালোবাসি যে তাকে। অবন্তীর চোখের পানি মুছে দিয়ে অবন্তীর কপালে চুমু দিলাম। অবন্তী একটু মুচকি হাসি আসলো। অবন্তীকে আমার সাথে জড়িয়ে ধরে, পাগলি মেয়ে, এইভাবে কেউ কাঁদে নাকি? আমি সরি, আর তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে বলছি আমি কষ্ট পেয়েছি, আর তুমি যদি আমার সাথে এমন না করো তাহলে আর করবে শুনি? আহ, কি হলো তোমার? না কিছু না। দেখি তোমার হাতে কি হয়েছে। বললাম তো কিছু হয়নি। অবন্তী জোর করে আমার হাত ধরে ওর সামনে নেয়। আর এ কি, তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। ও কিছু না, এখনই সেরে যাবে। বললেই হলো সেরে যাবে? বলতেই অবন্তী তার শাড়ির আঁচল টান দিয়ে ছিঁড়ে ফেলে আর আমার হাত বেঁধে দিল ওই শাড়ির আঁচল দিয়ে। অবন্তী আমার হাত ধরে কান্না করে দেয়। অবন্তীর চোখের পানি মুছে দিলাম। তুমি কাঁদছো কেন? এখনই সেরে যাবে। আমার জন্যই তোমার হাত কেটে গেছে। আমি অনেক খারাপ, তোমাকে শুধু কষ্ট দেই। তুমি এমন কেন বলো তো? এত আবেগ তোমার কোথা থেকে আসে? এটা আবেগ না, এটা ভালোবাসা। ঠিক আছে, কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। আর তুমি যদি না ঘুমাও তাহলে তো আমাদের সন্তানেরও কষ্ট হবে, সেও ঘুমাবে না। সত্যি কি কষ্ট হবে? সত্যি কি ঘুমাবে না? ভাবার বিষয়। তোমাকে ছাড়া যাব না। ঠিক আছে চলো। কি হলো, আসো। পায়ে অনেক ব্যথা করছে, হাঁটতে পারবো না। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? আগে চোখ বন্ধ করো। ঠিক আছে। অবন্তী চোখ বন্ধ করতেই অবন্তীকে কোলে তুলে নিলাম। অবন্তী আমার গলা জড়িয়ে ধরে। অবন্তীকে কোলে করে রুমে এসে শুয়ে দেই। তারপর এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। তুমি ঘুমাবে না? আমার একটু কাজ আছে, সেটা শেষ করে ঘুমাবো। না, তুমি আমার সাথেই ঘুমাবে, আর আমি তোমার বুকের উপর। অবন্তীর সাথে কথাই পারবো না। অবন্তী অনেক জেদি একটা মেয়ে। আমি দরজা বন্ধ করে এসে অবন্তীর পাশে শুয়ে পড়ি, আর অবন্তী আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। তানভীর, বলো। আই লাভ ইউ। তুমিও বলো। তোমাকে অনেক ভালোবাসি। আমিও। আমিও কি? তোমাকে অনেক ভালোবাসি। ভালো থাকুক সব পবিত্র ভালোবাসাগুলো। আপনারা ভালো থাকবেন আপনাদের আপনজনদের নিয়ে।